শিওর শর্ট বায়োলজি ফর এসএসসি 25 এর আজকে থেকে যাত্রা শুরু। এই সিরিজের আন্ডারে আমরা কিন্তু তোমাদের পুরো বায়োলজি বইটা নিয়েই কথা বলবো, যা এ প্লাস তো বটেই, বরং বায়োলজিতে তোমার সর্বোচ্চ মার্কস পাওয়াটাকে এনশিওর করবে ইনশাল্লাহ। তো আজকে থেকে প্রত্যেকটা ক্লাস কিন্তু ফলো করবে আমার সাথে। আজকে আমরা কোন চ্যাপ্টার নিয়ে কথা বলবো? একদম শুরুর অধ্যায় অর্থাৎ জীবন পাঠ নিয়ে কথা বলবো। তো শুরুতেই আমি এখানে তোমাদের এই চ্যাপ্টার থেকে আসলে ইম্পর্টেন্ট কোনগুলো টপিকস আছে স্পেশালি গ এবং ঘ মার্কের জন্য, সেই জিনিসগুলো আগে বলে দিই, যাতে আমরা চ্যাপ্টারটা পড়ার সময় ওই জিনিসগুলোতে আলাদা ইম্পর্টেন্স দিয়ে পড়তে পারি। একটু আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু খাতায় নোট করতে পারো। দেখো, আমাদের এই চ্যাপ্টারের মধ্যে মেইনলি কোন জিনিসগুলো নিয়ে বলা আছে? মেইনলি বলা আছে হচ্ছে আমাদের এই প্রাণী জগৎটাকে আমরা কিভাবে দুইটা জগতে ভাগ করলাম, অনেকগুলো রাজ্যে ভাগ করলাম, এবং প্রত্যেকটা রাজ্যের কি কি বৈশিষ্ট্য আছে এবং তার আন্ডারে কিছু এক্সাম্পল দেয়া আছে। এই ব্যাপারগুলো নিয়েই মেনলি এই চ্যাপ্টারের আলোচনা। তাছাড়া এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু দ্বিপদ নামকরণ নিয়ে আলোচনা আছে, মানুষের শ্রেণীতাত্ত্বিক অবস্থান নিয়ে আলোচনা আছে। তো দেখে আসি যে কোন টপিকগুলো আসলেই আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি ফার্স্টেই কিন্তু একদম 3 স্টার দিয়ে যেই টপিকটার নাম লিখতে চাই সেটা হচ্ছে বিভিন্ন রাজ্যের বৈশিষ্ট্য। বিভিন্ন রাজ্যের বৈশিষ্ট্য। তাহলে এটার মধ্যে আমাদের কি কি রাজ্য চলে আসবে? আমাদের মনেরা রাজ্য আসবে, তারপর হচ্ছে আমাদের ফাঞ্জাই রাজ্য আসবে, আমাদের হচ্ছে প্রোটিস্টা রাজ্য আসবে, বেশ কিছু জিনিস কিন্তু এর মধ্যে চলে আসে। বিভিন্ন রাজ্যের বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, বিভিন্ন রাজ্যের তুলনা। এবং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসতে দেখা যায়। ধরো বললো হচ্ছে কি, একটা অ্যামিবার ছবি দিয়ে বলল যে অ্যামিবা কোন রাজ্যের অন্তর্গত, এটার বৈশিষ্ট্যগুলো তুমি লেখো। আবার অন্য আরেকটা প্রশ্নে দেখা যায় যে অ্যামিবা যে রাজ্যের অন্তর্গত এবং মাশরুম যে রাজ্যের অন্তর্গত, এই দুইটার মধ্যে তুমি একটু তুলনা করে বলো যে কে বেশি উন্নত অথবা কে বেশি অনুন্নত। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমরা খুব বেশি পরিমাণে দেখতে পাই, ঠিক আছে? এরপরে আমি বলবো যে আমাদের যে ফাঞ্জাই রাজ্যটা আছে, যেটার মধ্যে আমাদের ছত্রাক পড়ে, মাশরুম পড়ে, এই ব্যাপারগুলো আছে, এই মাশরুম অথবা ছত্রাক থেকে একটা প্রশ্ন খুব কমনলি আসতে দেখা যায়, মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব। ঠিক আছে, তুমি যদি একটা টেস্ট পেপার নাও কিংবা হচ্ছে একটা গাইড বই তুমি খোলো, তাহলে দেখতে পারবা যে এই টাইপের প্রশ্ন কিন্তু সচরাচর আসতেছে বোর্ড পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্কুলের যে পরীক্ষাগুলো আছে, টেস্ট পরীক্ষাগুলো আছে, সেগুলো এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসতে দেখা যায়। ওকে, নেক্সটে আমি 2 স্টার দিয়ে আরেকটা টপিকের নাম লিখব, সেটা হচ্ছে কি মানুষের শ্রেণীতাত্ত্বিক অবস্থান। মানুষের শ্রেণীতাত্ত্বিক অবস্থান। এই মানুষের শ্রেণীতাত্ত্বিক অবস্থানের মধ্যে আমরা মানুষের একদম কিংডম, ফাইলাম থেকে শুরু করে আমাদের হচ্ছে জেনাস, স্পিসিস, ক্লাস, সবগুলোর আন্ডারে মানুষকে কোন কোন নামে আখ্যায়িত করা হয়েছে এবং এর কারণ কি, এই বৈশিষ্ট্যগুলো সংক্রান্ত প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসে। সো মানুষের শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা 2 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, নেক্সটে আমি যে টপিকটা বলবো, এটা আসলে খুবই কমন একটা টপিক এবং তোমরা সবাই, আমি আশা করি এই প্রশ্নের উত্তর সবাই জানো, যে প্রোক্যারিওটা ভার্সেস ইউক্যারিওটা। আমরা জানি প্রো কথার মানে হচ্ছে আদি এবং ক্যারিয়ন কথার মানে হচ্ছে নিউক্লিয়াস। তার মানে আদি কোষের নিউক্লিয়াস এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য কি, এই জিনিসটা একদম ছোটোবেলা থেকে আমরা পড়ে আসতেছি, বাট এটার গুরুত্ব কিন্তু মোটেও কমে নাই, বরং বেড়েই চলেছে দিনকে দিন। সো এই ব্যাপারগুলো আমাদের খুব মনোযোগ সহকারে কিন্তু পড়তে হবে। নেক্সটে আমি আরেকটা টপিক লিখতে চাই, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণের পদ্ধতি। এটা তেমন একটা আসতে দেখা যায় না, বাট আমি তাও বলবো এটা কিন্তু শিখে রাখতে হবে। দ্বিপদ নামকরণের কিছু নিয়মাবলী আছে, এই নিয়মাবলীগুলো সম্পর্কে আমাদের কিন্তু খুব ভালো আইডিয়া থাকতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা আস্তে ধীরে আমাদের চ্যাপ্টারটার ভেতরে হচ্ছে প্রবেশ করব এবং এই চ্যাপ্টারটা থেকে খুব ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমাদের জানতেই হবে, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ওকে, তাহলে চলো আমরা আস্তে আস্তে চ্যাপ্টারটার ভেতরে প্রবেশ করি। তাহলে ফার্স্টে আমি তোমাদের এখান থেকে যেই জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে আমরা পড়তেছি বায়োলজি। সো বায়োলজি শব্দটার আদ্যপান্ত সম্পর্কে আমাদের জানা উচিত। এই যে বায়োলজি, এটা হচ্ছে জীববিজ্ঞানের ইংরেজি শব্দ, এটা কে না জানে, সবাই জানি আমরা। বাট বায়োলজি নামটা আসছে কোত্থেকে? এটা আসছে একটা গ্রিক ভাষা থেকে। আমরা বায়োলজি শব্দকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বায়োস
প্লাস হচ্ছে লোগোস। লোগোস, বায়োস কথাটার মানে হচ্ছে জীব, আর লোগোস কথাটার মানে হচ্ছে বিদ্যা। অর্থাৎ বিজ্ঞানের যেই শাখায় আমরা জীব জগৎ নিয়ে আলোচনা করে থাকি সেটাই হচ্ছে আমাদের বায়োলজি। ওকে, এই যে ছোটোখাটো ব্যাপারগুলো, এই ছোটোখাটো ব্যাপারগুলো আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়, বিভিন্ন পরীক্ষায় আসে, বাট একটু ইম্পর্টেন্স না দেওয়ার কারণে আমরা কিন্তু ব্যাপারগুলো মিস করে যাই। আচ্ছা, তো এরপরে খেয়াল করো যে এই জায়গাটায় আমরা বায়োলজিকে দুইটা শাখায় মূলত ভাগ করছি। একটার মধ্যে আছে ভৌত জীববিজ্ঞান বা ভৌত শাখা, আরেকটার মধ্যে আছে হচ্ছে ফলিত শাখা। এই দুইটার মধ্যে আমাদের পার্থক্যটা কি? দেখো, ভৌত শাখা অথবা ভৌত জীববিজ্ঞান বলতে আমরা কি বুঝবো? জাস্ট কিছু তাত্ত্বিক কথাবার্তা, একটা বইয়ের মধ্যে এই কথাবার্তাগুলো লেখা আছে, এটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান। আর এই ভৌত জীববিজ্ঞানকে আমরা যখন আমাদের ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহার করব, সেইটাকেই আমরা বলে থাকি ফলিত জীববিজ্ঞান। ফলিত কথার মানে হচ্ছে প্র্যাকটিক্যাল, বুঝতে পারছি? আচ্ছা, তো এখন ভৌত জীববিজ্ঞানের কি কি শাখা আছে এগুলো আমাদের একটু কুইকলি রিক্যাপ করে যেতে হবে, কারণ এখান থেকে মাঝে মধ্যে কিন্তু আমাদের অবজেক্টিভে পরীক্ষায় আসতে দেখা যায়। যেমন খেয়াল করো, অঙ্গ সংস্থান বা হচ্ছে মরফোলজি। এই মরফো কথাটার মানে হচ্ছে কি? মরফো কথাটার মানে হচ্ছে আকৃতি। মরফো কথার মানে হচ্ছে আকৃতি টাইপের অথবা অঙ্গ সংস্থান টাইপের। তো আমাদের যে অঙ্গগুলো আছে, যেমন মানুষের কি কি অঙ্গ আছে? মানুষের হৃৎপিণ্ড আছে, মানুষের ফুসফুস আসে, মানুষের হচ্ছে পাকস্থলী আছে। তো এই যে জিনিসগুলো নিয়ে কথাবার্তা, আমাদের দৈহিক গঠন নিয়ে কথাবার্তা, এটাকেই বলা হয়ে থাকে মরফোলজি। আমাদের বাহ্যিক বর্ণনার যে বিষয় সেটা বহি অঙ্গ সংস্থান। বহি কথার অর্থ হচ্ছে এক্সটার্নাল, ইংলিশ মিনিং। আর যদি আমরা ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলি সেটা হবে অন্ত অঙ্গ সংস্থান, মানে ইন্টারনাল মরফোলজি। দেন খেয়াল করো, শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। ওই যে মানুষের শ্রেণীতাত্ত্বিক অবস্থানের কথাটা তোমাদেরকে বলছিলাম, যে মানুষ কোন কিংডমের অন্তর্গত, মানুষ কোন ফাইলামের অন্তর্গত, মানুষ কোন ক্লাসের অন্তর্গত, এভাবে আমরা কিন্তু কোনো একটা প্রজাতিকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি। সো এই যে আইডেন্টিফাই করার ব্যাপার, তার যে আমরা একটা নাম দিলাম, এই নাম দেওয়ার বিদ্যাটাকে বলা হয় শ্রেণীবিন্যাসবিদ্যা অথবা ট্যাক্সোনমি। নেক্সটে খেয়াল করো, শারীরবিদ্যা। তো শারীরবিদ্যা ব্যাপারটা কি? আমাদের দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোর কাজ নিয়ে যে আলোচনা, সেটাই হচ্ছে শারীরবিদ্যা বা ফিজিওলজি। যেমন আমি হৃৎপিণ্ডের কথা চিন্তা করি, তাহলে হৃৎপিণ্ডের কাজ কি? ব্লাডটাকে হচ্ছে পাম্প করা, সেই ব্লাডটাকে কিন্তু আমাদের প্রত্যেকটা কোষে পৌঁছায় দেওয়া হচ্ছে হৃৎপিণ্ডের কাজ। সো এই যে হৃৎপিণ্ডের কাজ নিয়ে আমরা আলোচনা করলাম, সে কোন পদ্ধতিতে কাজ করতেছে, আমাদের শ্বসন কিভাবে সম্পন্ন হয় ফুসফুসের মাধ্যমে, এই পদ্ধতিগুলাই হচ্ছে আমাদের শারীরবিদ্যা বা ফিজিওলজির আন্ডারে অন্তর্ভুক্ত। যেমন কি শ্বসন বলতে পারো, রেচন হতে পারে যেটা বৃক্কের মাধ্যমে হচ্ছে, আবার উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণ আমরা বলতে পারি। এই সব কিছুই ফিজিওলজির আন্ডারে কিন্তু পড়ে যায়। ওকে, এবার আসো আমি একটা কথাবার্তা বলি, যে এই যে আমাদের দেহের মধ্যে অসংখ্য রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হচ্ছে, ঠিক আছে? তো সব ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াকে একসাথে আমরা বলে থাকি বিপাক। একসাথে আমরা বলে থাকি বিপাক। আর এই বিপাকের ইংরেজিটাকেই আমরা কিন্তু বলে থাকি মেটাবলিজম। সো তোমরা দেখবা বিভিন্ন বইয়ে কিংবা হচ্ছে বিভিন্ন ইউটিউবের মধ্যে ভিডিওতে অনেক জায়গায় তোমরা বিপাক সংক্রান্ত অনেক কিছু দেখবা। আমি চাই যে আজকের ক্লাসের পরে তোমরা কোনো শব্দ সম্পর্কে যেন কনফিউজড না থাকো। ওকে, সো বিপাক অথবা মেটাবলিজম মানে কি? আমাদের দেহের মধ্যে যত রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হচ্ছে সব কিছুকেই একসাথে আমরা বিপাক বলতেছি। তো বিপাক মানেই হচ্ছে জৈব রাসায়নিক কার্যাদি, ওই একই কথাবার্তা, ঠিক আছে? নেক্সটে খেয়াল করো, হিস্টোলজি। এখানে খেয়াল করো, হিস্টোলজিটা আলোচনা করবে হচ্ছে টিস্যু নিয়ে, আর সাইটোলজি অথবা কোষবিদ্যা আলোচনা করবে কি নিয়ে? একটা কোষ নিয়ে। তো আমার প্রশ্ন হচ্ছে টিস্যু বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, খেয়াল করো, খেয়াল করো, একটা টিস্যু গঠিত হয় অসংখ্য কোষ নিয়ে। একটা টিস্যু গঠিত হয় কিভাবে? অসংখ্য কোষ নিয়ে। তার মানে আমি যদি চিন্তা করি এরকম, একই জাতীয় কাজ করে এরকম কিছু কোষ একত্রিত হয়ে যদি একটা সমষ্টি গঠন করে, সেই সমষ্টিকে আমরা কিন্তু বলে থাকি টিস্যু। বুঝতে পারছো? তেমনি আমার যখন, তার মানে অনেকগুলো কোষ থেকে সৃষ্টি হলো কি আমাদের টিস্যু। আচ্ছা, আবার একই জাতীয় কাজ করে অথবা ভিন্ন জাতীয় কাজ করে এরকম অসংখ্য টিস্যু মিলেমিশে যদি একটা নির্দিষ্ট কাজ করে থাকে, সেই টিস্যু সমষ্টিকে আমরা বলে থাকি অঙ্গ। আমরা বলে থাকি কি? অঙ্গ বলে থাকি। যেমন আমরা আলোচনা করতে পারি আমাদের দেহের মধ্যে যে তরল যোজক টিস্যু আছে,
তরল যোজক টিস্যু মানে কি? একটা তরল যোজক টিস্যু উদাহরণ হচ্ছে রক্ত। তুমি চিন্তা করো যে রক্ত টিস্যুটা কি কি কোষের সমষ্টি নিয়ে গঠিত। আমাদের রক্তের মধ্যে কিন্তু আছে লোহিত রক্তকণিকা, আমাদের আছে শ্বেত রক্তকণিকা, আমাদের আছে হচ্ছে অনুচক্রিকা। বুঝতে পারছেন? তো এই যে কোষের মতো কিছু কণিকা নিয়ে আমার রক্ত নামক তরল যোজক টিস্যু কিন্তু গঠিত হলো। তাহলে বুঝতে পারছেন টিস্যু ব্যাপারটা কি? আচ্ছা, ঠিক আছে। এরপরে আমি আসলাম কি, অনেকগুলো টিস্যু মিলে তারা অঙ্গ তৈরি করে। আচ্ছা, আবার অনেকগুলো অঙ্গ মিলে তারা তন্ত্র গঠন করে থাকে। যেমন আমি যদি আলোচনা করি পরিপাকতন্ত্রের কথা, তাহলে এই পরিপাকতন্ত্রের মধ্যে কি কি থাকবে? আমার মুখছিদ্র, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, এই যে অনেকগুলো অঙ্গ মিলেমিশে আমার পরিপাকতন্ত্রটা গঠন করে। তো উন্নত জাতীয় প্রাণীদেহে আমরা কিন্তু তন্ত্র জিনিসটা দেখতে পাই, অনুন্নত প্রাণীর মধ্যে আমরা তন্ত্র দেখতে পারবো না। বুঝতে পারছেন কথাবার্তাগুলা? আচ্ছা, ঠিক আছে। আর কোষবিদ্যা মানে কি? এটা হচ্ছে সাইটোলজি। সিঙ্গেল একটা কোষ নিয়ে আলোচনা করবে, সেই কোষের মধ্যে কি আছে, সেই কোষের গঠনটা কীরকম, এগুলো নিয়ে আলোচনা। নেক্সটে আসা হচ্ছে ভ্রূণবিদ্যা অথবা এমব্রায়োলজি। তো এখানে একটু কথাবার্তা বলতে হয়। যেমন আমরা যদি চিন্তা করি যে একটা শুক্রাণু এবং হচ্ছে একটা ডিম্বাণু, তারা যখন মিলিত হয় অথবা নিষিক্ত হয়, তখন তারা কি উৎপন্ন করলো? তখন তারা উৎপন্ন করলো হচ্ছে জাইগোট। তো এই জন্য আমি একটু বোর্ড ব্যবহার করব। বোর্ড ব্যবহার করে একটু তোমাদের কিছু জিনিস আলোচনা করি। আমি জানি এই জিনিসগুলো তোমরা পারো, আশা করি আমি। ঠিক আছে, তাহলে খেয়াল করো। আমাদের দেহের মধ্যে আমরা দুই ধরনের কোষ দেখতে পাই, আমরা সবাই জানি। একটা কোষকে আমরা বলে থাকি দেহ কোষ, আর একটা কোষকে আমরা বলে থাকি জনন কোষ। জনন কোষ, দেহ কোষগুলা জাস্ট দেহ গঠন করে থাকে, এবং মানুষের দেহ কোষগুলাই কিন্তু হয় ডিপ্লয়েড টাইপের। ডিপ্লয়েড, ডিপ্লয়েড মানে কি? দুই সেট ক্রোমোজোম। এখন দুই সেট কথাবার্তাটা কি একটু ভ্যাগ লাগতে পারে কথাবার্তাগুলা, চলো আলোচনা করি, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। ধরো মানুষের আমি একটা দেহকোষ নিলাম, আমরা জানি একটা দেহকোষের মধ্যে 46টা ক্রোমোজোম থাকে। কথা হচ্ছে এই 46টা ক্রোমোজোমের মধ্যে 23টা আসে বাবার কাছ থেকে, আর বাকি 23টা আসে হচ্ছে মায়ের কাছ থেকে। তার মানে আমি কি বলতে পারতেছি? আমি বলতে পারতেছি আমার একটা দেহকোষের মধ্যে কয় সেট ক্রোমোজোম আছে? 2 সেট ক্রোমোজোম আছে। এই ব্যাপারটাকে কিন্তু আমরা বলে থাকি ডিপ্লয়েড। ক্লিয়ার? এবার আসো জনন কোষের ক্ষেত্রে। জনন কোষ হয়ে থাকে দুই ধরনের, হতে পারে শুক্রাণু, পুরুষ দেহ থেকে শুক্রাণু বের হয়, তাই তো? আচ্ছা, পুরুষ জনন কোষ। এবং আর থাকবে হচ্ছে ডিম্বাণু, যেটা হচ্ছে স্ত্রী জনন কোষ। এখন এই শুক্রাণু এবং ডিম্বাণু নিয়ে কথাবার্তা বলি, চলো। যদি আমি এখানে একটা শুক্রাণু আঁকি, আমার একটা শুক্রাণুর মধ্যে শুধুমাত্র আমার 23টা ক্রোমোজোমই থাকবে। তার মানে আমরা কি বলতে পারি? একটা শুক্রাণু অথবা একটা ডিম্বাণুর মধ্যে এক সেট ক্রোমোজোম থাকে। এই জন্য আমরা বলে থাকি যে জনন কোষ সবসময় কি টাইপের হবে? হ্যাপ্লয়েড টাইপের হবে। হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড টাইপের হয়। এই এন মানে হচ্ছে 1n, এক সেট ক্রোমোজোম থাকা, ঠিক আছে? আর এখানে 2n বুঝাইছি, 2 সেট ক্রোমোজোম থাকা, এই অর্থে। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি কথাবার্তা। এরপরে আমি যদি নেক্সট স্লাইডে গিয়ে আবার একটু দেখাই, খেয়াল করো। একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু, একটা শুক্রাণু একটা ডিম্বাণু, দুইটাই হচ্ছে হ্যাপ্লয়েড সেল। এই দুইটা হ্যাপ্লয়েড জনন কোষ যখন মিলিত হবে অথবা নিষিক্ত হবে, সেখান থেকে আমরা পাবো কিন্তু জাইগোট। এই জাইগোটটা কি? জাইগোটটা হচ্ছে একটা ডিপ্লয়েড কোষ, রাইট? কারণ n + n = 2n, সহজ কথাবার্তা, একদম যোগের ব্যাপার স্যাপার। এবার আসো, জাইগোট কিন্তু এক কোষ, একটা কোষ থাকে জাইগোটের মধ্যে। এই জাইগোটের মধ্যে তারপর মাইটোসিস বিভাজন হয়, এবং মাইটোসিস বিভাজনের মাধ্যমে আমরা জাইগোট থেকে কি পাই? আমরা জাইগোট থেকে পাই হচ্ছে ভ্রূণ। বেশ কয়টা স্টেপ পার হয়ে আমরা ভ্রূণ পাই। ওকে, আচ্ছা। মানুষের ক্ষেত্রে ভ্রূণ থেকে পরবর্তীতে ফিটাস তৈরি হয়, পরবর্তীতে পূর্ণাঙ্গ মানবদেহ তৈরি হয়, নবজাতকের দেহ, ঠিক আছে? তো সব ক্ষেত্রেই আমাদের এই মাইটোসিস বিভাজনটাই মেনলি ভূমিকা রাখতেছে। ওকে, ফাইন। সো ভ্রূণ ব্যাপারটা সম্পর্কে আমরা ক্লিয়ার। আর এই ভ্রূণটাকেই আমরা কিন্তু বলে থাকি এমব্রায়ো। সো এমব্রায়োলজি অথবা ভ্রূণবিদ্যা মানে কি? আমাদের একটা জাইগোট গঠন থেকে শুরু করে একদম ভ্রূণ তৈরি হওয়ার আগ পর্যন্ত যত পরিণতি আছে, কিংবা একটা ভ্রূণ থেকে পরবর্তীতে কোন স্টেপে সে যাবে, এই যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা, সেটাই হচ্ছে আমাদের এমব্রায়োলজি অথবা ভ্রূণবিদ্যার অন্তর্গত। ওকে,
নেক্সটে খেয়াল করো বংশগতিবিদ্যা অথবা জেনেটিক্স। তাহলে জিনিসটা কীরকম? আমরা আমাদের বাপের কিছু বৈশিষ্ট্য পাই, আমরা আমাদের মায়ের কিছু বৈশিষ্ট্য পাই। এভাবে আমাদের পিতামাতা থেকে যে বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে স্থানান্তরিত হবে, এটা আসলে কোন প্রক্রিয়ার মাধ্যমে হবে, কোন সায়েন্টিফিক প্রসেসটা মেনে হবে, এই বিষয় নিয়ে আলোচনাটাকেই আমরা বলে থাকি বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। বিবর্তনবিদ্যা বা ইভলিউশন। তো বলা হয়ে থাকে যে একটা প্রাণী যখন প্রাচীন যুগে ছিল, সেই প্রাচীন যুগ থেকে বর্তমানকাল আসা পর্যন্ত তার মধ্যে কিছু শারীরবৃত্তিক চেঞ্জ আসে, কিছু অঙ্গ সংস্থানিক চেঞ্জ আসে, তার ফিজিওলজিতে কিছু চেঞ্জ আসে। কারণ কি? কারণ পরিবেশ তো বদলাচ্ছে, এই পরিবর্তিত পরিবেশে কিন্তু তার খাপ খায়া চলতে হবে, অভিযোজনের মাধ্যমে চলতে হবে। সো এই যে অভিযোজনের মাধ্যমে সে বিবর্তিত হচ্ছে, তার মধ্যে কিছু চেঞ্জ আসতেছে, এই ব্যাপারগুলো নিয়ে যে আলোচনা, সেটাকে আমরা বলে থাকি বিবর্তনবিদ্যা বা ইভলিউশন। বাস্তুবিদ্যা বা ইকোলজি। আমরা হচ্ছে জীব, ঠিক আছে, আমরা হচ্ছে জীব, উদ্ভিদ হচ্ছে একটা জীব। তো উদ্ভিদের সাথে মাটির যে সম্পর্ক, উদ্ভিদের সাথে আমার যে সম্পর্ক, আমার সাথে হাঁস মুরগি পশু পাখি এদের যে সম্পর্ক, এই যে একটা বাস্তু সংস্থানিক পরিবেশ, এটা নিয়ে আলোচনাকে আমরা বলে থাকি ইকোলজি বা বাস্তুবিদ্যা। মনে রাখবা এই ইংলিশ টার্মগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। সো প্রত্যেকটা জিনিস ভালো মতো পড়ে ফেলবা, ভাইয়ের সাথে সাথে পড়তে থাকবা, তাহলে দেখবা জিনিসগুলো অনেক সহজ লাগতেছে। দেন আসা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি আলোচনা করি আমরা হরমোন নিয়ে। তো হরমোন জিনিসটা কি, এটা সম্পর্কে একটু আলোচনা দরকার হয়, তাই না? চলো হরমোন ব্যাপারটা নিয়ে আমরা হালকা করে একটু আলোচনা করি, খুব বেশি আলোচনা করব না। হরমোন হচ্ছে এক ধরনের রস। সত্যি কথা বলতে আমাদের দেহের মধ্যে যে কিছু কোষ আছে, যেই কোষগুলো হচ্ছে রস ক্ষরণ করে, যেই কোষগুলো রস ক্ষরণ করে থাকে, সেই কোষগুলোকে আমরা বলে থাকি গ্রন্থি কোষ। সেই কোষগুলোকে আমরা কি বলবো? গ্রন্থি কোষ বলে থাকি। তো এই গ্রন্থি কোষ হচ্ছে দুই ধরনের হয়। একটাকে আমরা বলে থাকি বহিঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, আরেকটাকে আমরা বলে থাকি অন্তঃক্ষরা গ্রন্থি, রাইট? আচ্ছা, এই যে অন্তঃক্ষরা গ্রন্থি, সেই অন্তঃক্ষরা গ্রন্থি থেকেই কিন্তু আমার হরমোন তৈরি হয়। এখন এই হরমোন জিনিসটা বোঝার জন্য আমাদের এর কিছু বৈশিষ্ট্য জানতে হবে। নাম্বার 1 বৈশিষ্ট্য হচ্ছে আমাদের হরমোনকে পরিবহন করার জন্য কোনো নালী থাকে না। হরমোনকে পরিবহন করার জন্য কোনো নালী থাকে না, এজন্য অন্তঃক্ষরা গ্রন্থিকে বলা হয় অনাল গ্রন্থি। তার কোনো নালী নাই, অতে অন্তঃক্ষরা, অতে হচ্ছে অনাল গ্রন্থি, ঠিক আছে? আচ্ছা, এই হরমোনটা রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। যেহেতু সে রক্তের মাধ্যমে পরিবাহিত হচ্ছে, তাহলে সে যে স্থানে তৈরি হবে তার তুলনায় অনেক দূরবর্তী একটা জায়গায় গিয়ে কাজ করতে পারে। এজন্য আমরা বলি হরমোন কিন্তু কি করতে পারে? অনেক দূরবর্তী জায়গায় গিয়ে কাজ করতে পারে, দূরবর্তী জায়গায় গিয়ে কাজ করতে পারে, ঠিক আছে? তাহলে হরমোন সম্পর্কে আমরা মোটামুটি বেসিক একটা আইডিয়া পেলাম, তাই না? তো খেয়াল করো যে হরমোনের কথাটা আসলে সবচেয়ে সহজ হয় যদি আমরা গ্রোথ হরমোন নিয়ে কথাবার্তা বলি। আমাদের যে বৃদ্ধি, আমরা কতটুকু লম্বা হব, আমরা কতটুকু খাটো হব, আমাদের বৈশিষ্ট্য কীরকম হবে, এই ব্যাপারগুলো নির্ভর করতেছে গ্রোথ হরমোনের উপরে। ওকে, সো এই যে হরমোন সংক্রান্ত যেই আলোচনাগুলো আছে, সেটাকে আমরা বলে থাকি এন্ডোক্রাইনোলজি। খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ডিমান্ডিং একটা সাবজেক্ট এখন বর্তমানে এন্ডোক্রাইনোলজি। দেন আসা হচ্ছে জীবভূগোল। জীবভূগোল ব্যাপারটা কি তুমি একটু চিন্তা করলে বুঝতে পারবা। বাংলাদেশে যেসব প্রাণী বাস করে, তুমি কি আফ্রিকাতে সেই প্রাণীগুলোই পাবা? তুমি কি বাংলাদেশে সিংহ দেখতে পাচ্ছ, কিংবা বাংলাদেশে কি উট দেখতে পাচ্ছ না? সো এই যে বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের যে বিস্তৃতি আমরা দেখতে পাই আলাদাভাবে, সেটাকে আমরা জীবভূগোল অথবা বায়োজিওগ্রাফি এই সাবজেক্টের আন্ডারে কিন্তু নিয়ে আসি। আচ্ছা, তো অনেক কথাবার্তা হলো এতক্ষণ পর্যন্ত। যেই কথাবার্তাগুলো আমি বললাম সেগুলো কিন্তু হচ্ছে আমার কিসের মধ্যে অন্তর্ভুক্ত? ভৌত জীববিজ্ঞানের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত, রাইট? এখন আমরা পড়বো হচ্ছে ফলিত জীববিজ্ঞান, অর্থাৎ এই ব্যাপারগুলোকে আমি প্র্যাকটিক্যালি কিভাবে প্রয়োগ করছি, এই ব্যাপারগুলো দেখবো আমরা। ফার্স্টে দেখো জীবাশ্ম বিজ্ঞান। যেমন আমরা বর্তমানে ডাইনোসরের জীবাশ্ম বের করি, ডাইনোসরের জীবাশ্ম বের করে আমরা আইডেন্টিফাই করতে চাই যে এটা কত বছর আগে ছিল, ওই সময়ে পরিবেশটা কীরকম ছিল। এই ব্যাপারগুলোই কিন্তু আমাদের পেলিওন্টোলজি বা জীবাশ্ম বিজ্ঞানের আওতাভুক্ত। জীব পরিসংখ্যানবিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক্স, নাম্বার গণনা। যেমন বাঘের সংখ্যা, অর্থাৎ সুন্দরবনে বাঘের সংখ্যা কীরকম, এটা নির্ণয়ের একটা পদ্ধতি হচ্ছে পাগমার্ক পদ্ধতি।
পার্কমার্ক পদ্ধতি। এই পার্কমার্ক পদ্ধতিটা তাহলে কিসের আওতাভুক্ত হবে? জীব পরিসংখ্যানবিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক্সের মধ্যে আওতাভুক্ত। পরজীবীবিদ্যা বা প্যারাসাইটোলজি, ধরো তোমার মাথার উকুন কিংবা হচ্ছে কৃমি নিয়ে যদি আমরা আলোচনা করি, তারা কিন্তু খাদ্যের জন্য আমাদের উপর নির্ভরশীল। তারা হোস্ট অথবা যার গায়ে সে বসবাস করে অথবা যার উপর নির্ভর সে বসবাস করে তাকে অত্যাচার করে সে মূলত বেঁচে আছে, এটাই হচ্ছে পরজীবী। তো এই পরজীবী সংক্রান্ত যে আলোচনাগুলো প্যারাসাইটোলজি বা পরজীবীবিদ্যা। মাছ নিয়ে আলোচনা মৎস্যবিজ্ঞান বা ফিশারিজ। কীট পতঙ্গ নিয়ে আলোচনা অ্যান্টোমোলজি, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো পরীক্ষায় দেখবা হচ্ছে কিভাবে আসছে, কীট পতঙ্গ সংক্রান্ত আলোচনাকে কি বলে, তুমি বলবা হচ্ছে অ্যান্টোমোলজি। ওকে, তারপরে অণুজীব বিজ্ঞানকে কি বলে? মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজির আন্ডারে আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করি? যেই সব বস্তুকে অথবা যেসব জীবকে আমার দেখার জন্য মাইক্রোস্কোপ লাগবে, ভাইরাস থেকে শুরু করে ব্যাকটেরিয়া থেকে শুরু করে আণুবীক্ষণিক ছত্রাক, আণুবীক্ষণিক শৈবাল, সব কিছুকে আমরা কিন্তু অণুজীববিদ্যা বা মাইক্রোবায়োলজির আন্ডারে নিয়ে আসি। এরপরে দেখো কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার, অর্থাৎ চাষবাস সংক্রান্ত বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, জিন প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমাদের ঢাকা ভার্সিটিতে শুরু করে স্বনামধন্য অনেক ভার্সিটিতে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা আছে, খুবই ডিমান্ডিং একটা সাবজেক্ট। এবং এই প্রত্যেকটা যে আমাদের সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করতেছি সবগুলো আসলে ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। ওকে, সো এটা মনে রাখার খুব একটা সহজ বিষয় কি জানো? যেই নামটা পড়ে তোমার মনে হবে এটা দিয়ে কোনো একটা ভার্সিটিতে অথবা কোনো একটা জায়গায় সাবজেক্ট আছে, সেটা আসলে ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। খুবই সহজ একটা জিনিস। ওকে, এরপরে খেয়াল করো প্রাণ রসায়ন, এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি সংক্রান্ত আলোচনা। বায়োকেমিস্ট্রি বলতে আমরা কি বুঝি? যেমন আমাদের দেহের সঞ্চিত খাদ্য কি? আমরা জানি যে প্রাণীর দেহের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, তাই না? গ্লাইকোজেন হচ্ছে কি প্রাণী দেহের সঞ্চিত খাদ্য, গ্লাইকোজেন। আচ্ছা, আবার উদ্ভিদ দেহের সঞ্চিত খাদ্য কি? স্টার্চ। এই গ্লাইকোজেন কিংবা স্টার্চ তারা কি? তারা হচ্ছে শর্করা, তারা হচ্ছে কার্বোহাইড্রেট। তেমনি আমাদের দেহে আছে প্রোটিন, আমাদের দেহে আছে লিপিড। এই প্রত্যেকটা বিষয়কে আমরা বলে থাকি জৈব রাসায়নিক অণু। সো এই শর্করা, লিপিড, প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ, এই ব্যাপারগুলো নিয়ে যে আলোচনা সেটাই হচ্ছে আমাদের প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি। পরিবেশ সংক্রান্ত আলোচনা এনভায়রনমেন্টাল সায়েন্স, সামুদ্রিক জীববিজ্ঞান, ম্যারিন বায়োলজি, বনবিজ্ঞান, ফরেস্ট্রি, জীবপ্রযুক্তি, বায়োটেকনোলজি। জীবপ্রযুক্তি সম্পর্কে আমাদের একটু কথা বলা উচিত। দেখো, আমরা এখন বিভিন্ন টাইপের ফসল উৎপাদন করা শুরু করছি। যেমন একটা সময় ছিল যে উত্তর পশ্চিমাঞ্চলে খরার জন্য কোনো ধান চাষ করা যাইতো না। তার জন্য আমরা এমন একটা ধান গাছ নিয়ে আসলাম যেটা ছিল খরা সহিষ্ণু ধান। একটা বন্যাগ্রস্ত এলাকা, যেই বন্যার জন্য সেখানে ধান চাষ করা যাইতো না, তো আমরা বন্যা সহিষ্ণু ধান নিয়ে আসলাম। তো আমরা যে বিভিন্ন টাইপের নতুন নতুন জাত উদ্ভাবন করতেছি, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জীব প্রযুক্তি অথবা বায়োটেকনোলজির আওতাভুক্ত। ক্লিয়ার? আচ্ছা, ঔষধপত্র নিয়ে আলোচনা ফার্মেসি, বন্যপ্রাণীবিদ্যা, ওয়াইল্ড লাইফ, বাঘ, সিংহ, হরিণ, সব কিছু নিয়ে। বায়ো ইনফরমেটিক্স খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা জীববিজ্ঞানটাকে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে জিনিসটাকে আরও বোঝার চেষ্টা করছি, জিনিসটাকে আরও হচ্ছে এলাবোরেট করার চেষ্টা করছি। এই ব্যাপারটাকে আমরা বলি বায়ো ইনফরমেটিক্স। যেমন এই বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের জেনেটিক ম্যাপ জানতে পারি, আমাদের ডিএনএর মধ্যে রাসায়নিক অণুগুলা কিভাবে বিন্যস্ত আছে সেই ব্যাপারগুলো আমরা বুঝতে পারি। এবং হচ্ছে ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান, এখানে বলা হয়েছে একটা উদাহরণ সংক্রান্ত, বুঝতে পারছো যে ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞানের ক্ষেত্রে আমরা কম্পিউটার প্রযুক্তি যেহেতু ব্যবহার করতেছি, এটা ওয়ান টাইপ অফ বায়ো ইনফরমেটিক্স। ক্লিয়ার? সো এই যে ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করলাম সব কিছুই আসলে ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। এগুলো অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সিকিউর জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না, বাট অবজেক্টিভের জন্য আমাদের অবশ্যই পড়তে হবে ব্যাপারগুলো। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম আমরা যদি একটু রিক্যাপ করি। আমরা শিখলাম যে বায়োলজি শব্দটা কোত্থেকে আসছে, গ্রিক শব্দ থেকে, বায়োস প্লাস লোগোস, তাই না? আমরা জানলাম যে আমাদের এই জীববিজ্ঞানের দুইটা শাখা আছে, একটা শাখাকে আমরা বলে থাকি ভৌত জীববিজ্ঞান, একটা শাখাকে আমরা বলি ফলিত জীববিজ্ঞান। এবং দুইটা শাখার মধ্যে আমাদের কি কি সাবজেক্ট আছে, কি কি জিনিস নিয়ে আমরা আলোচনা করি, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণরূপে আলোচনা করলাম। আচ্ছা, তো এরপরে আমি তোমাদের নিয়ে যাব হচ্ছে শ্রেণীবিন্যাসের মধ্যে, যে জিনিসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করো, আমি এখান থেকে একটা জিনিস তোমাদেরকে অবশ্যই দেখাই দিব যে শ্রেণীবিন্যাসের সর্বপ্রথম উল্লেখযোগ্য অবদান রেখেছেন কে? ক্যারোলাস লিনিয়াস।
এই যে ক্যারোলাস লিনিয়াস নামের সুইডিশ একজন জীববিজ্ঞানী, তো তিনি কি করলেন, তিনি কিন্তু কোন একটা প্রাণীর দ্বিপদ নামকরণের প্রস্তাব করলেন এবং তিনি সর্বপ্রথম দ্বিপদ নামকরণ করলেন, যার মাধ্যমে আমরা কোনো একটা প্রজাতিকে কিন্তু খুব সহজে আইডেন্টিফাই করতে পারি, সেই প্রজাতির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা ধারণা করতে পারি। ওকে, আচ্ছা, তো এই যে আমরা শ্রেণীবিন্যাস মানে কি, শ্রেণীবিন্যাস মানে হচ্ছে এটাই, আমরা শৈবালকে একটা রাজ্যের মধ্যে ফেলছি, তারপরে ছত্রাককে একটা রাজ্যের মধ্যে ফেলছি, সকল উদ্ভিদ জগৎকে আমরা আলাদা একটা রাজ্য প্ল্যান্টের মধ্যে নিয়ে গেছি, আবার মানুষ থেকে শুরু করে পশু পাখি সবাইকে আমরা আরেকটা রাজ্যের মধ্যে নিয়ে গেছি, অ্যানিমেলিয়া রাজ্য। তো এই যে আমরা সমগ্র জীবজগৎকে বিভিন্ন ভাগে ভাগ করছি, কিভাবে ভাগ করছি, যাদের মোটামুটি একই ধরনের বৈশিষ্ট্য আছে, যারা মোটামুটি হচ্ছে একই ধরনের বৈশিষ্ট্য বহন করে, সেই ভিত্তিতে এই ভাগটা করছি। এই ভাগটা করার কারণ কি, যাতে আমাদের পড়াশোনাটা একটু সহজ হয়, যাতে আমাদের কোনো একটা প্রাণী সম্পর্কে জানা সহজ হয়, সেই প্রাণীটাকে আমরা যদি ফলিত জীববিজ্ঞানের আন্ডারে নিয়ে আসতে চাই, সেই জিনিসটা যেন আমাদের জন্য সহজ হয়। অর্থাৎ আমাদের জীবনযাপনকে সহজ করার জন্য, আমাদের ভবিষ্যৎটাকে আরও উজ্জ্বল করার জন্য আমাদের এই কাজগুলো করতে হয়েছে, এবং এটার প্রথম ধাপটা ছিল শ্রেণীবিন্যাস করা। সো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যকে আমি তোমাকে জাস্ট লাস্ট লাইনটা খুব সুন্দরভাবে বুঝাইতে চাই। মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া, খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। আরও যদি তুমি লিখতে চাও, এটা 2 মার্কের প্রশ্নের জন্য আসতে পারে, তাহলে কিভাবে লিখবা, প্রতিটা জীবের দল উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা, আমরা কিভাবে ওই জীবটাকে সংরক্ষণ করতে পারি, আমরা কিভাবে ওই জীবটার হচ্ছে উন্নত প্রজাতি নিয়ে আসতে পারি, সেখানে কিভাবে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে পারি, এবং কিভাবে শনাক্ত করে তার নামকরণ করতে পারি, এই সবগুলোই হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। এটা 2 মার্কের প্রশ্নের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এটা 3 স্টার টপিক দিয়ে তুমি রাখতে পারো, অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা। ঠিক আছে, তো এরপরে আমি নেক্সট টপিকে যাই। খেয়াল করো, জীবজগৎ, জীবজগৎ, ঠিক আছে, জীবজগৎ। তো জীবজগৎ সম্পর্কে আমি আশা করি হচ্ছে সবাই জিনিসটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। খেয়াল করো, আমাদের যে টোটাল জীবজগৎ আছে, এই টোটাল জীবজগৎকে আমরা প্রথমে 2টা সুপার কিংডমে ভাগ করলাম। সুপার কিংডম হচ্ছে একদম উপরের স্টেপ, এই স্টেপ থেকে আস্তে আস্তে নিচের জীবগুলো অন্তর্ভুক্ত হবে। প্রথম সুপার কিংডমটা হচ্ছে আমাদের প্রোক্যারিওটা, তার মানে হচ্ছে আদি কোষী যে জীবগুলা, এবং দ্বিতীয় সুপার কিংডমটা হচ্ছে ইউক্যারিওটা, মানে প্রকৃত কোষী জীবগুলো, প্রকৃত কোষী জীবগুলো। তাহলে আমার আর দেরি করা ঠিক হবে না, আমার এখানেই আলোচনা করা উচিত যে আদিকোষী এবং প্রকৃত কোষীর মধ্যে আসলে কি পার্থক্য। আমরা বেসিক কিছু পার্থক্য নিয়ে আলোচনা করব, এটা নিয়ে আলোচনা আমাদের দ্বিতীয় অধ্যায়ে অনেক পূর্ণাঙ্গভাবে আছে, বাট আমরা চেষ্টা করব এখানে কিছু ধারণা নিয়ে যেতে, এবং এটা আমাদের পুরনো টপিক, আমি জানি অনেকেই পারো এই ব্যাপারগুলো। খেয়াল করো, আমি যদি একটা আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে আসি, আমার প্রথম পার্থক্যটা কি হবে, সহজে আমি বলতে পারি যে আদিকোষে যে কোষ থাকে সেই কোষটা হচ্ছে অগঠিত কোষ, এবং প্রকৃত কোষের যে কোষগুলো থাকে সেটা হচ্ছে কি ধরনের, সেটা হয় সুগঠিত কোষ। এখন প্রশ্ন হচ্ছে সুগঠিত কোষ বলতে আমরা কি বুঝি। আমাদের একটা কোষের মধ্যে অসংখ্য অঙ্গাণু আছে, অঙ্গাণুগুলো কি কি, যেমন একটা কোষের মধ্যে আমার মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া। আমার একটা কোষের মধ্যে হচ্ছে প্লাস্টিড থাকতে পারে, যেটা আসলে উদ্ভিদের ক্ষেত্রে থাকে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে প্লাস্টিডের একটা টাইপ, যেটার মাধ্যমে সে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন করে। তারপরে আমাদের থাকতে পারে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভয়ের কিছু নেই, এগুলো নিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ে পরিপূর্ণভাবে আলোচনা করব, ঠিক আছে। দেন আমাদের থাকতে পারে কি, আমাদের থাকতে পারে গলজি বডি, গলজি বডি। আমাদের আসে হচ্ছে নিউক্লিয়াস। তো এখানে ভাইয়া যে নামগুলো লিখলো প্রত্যেকটাই কিন্তু এক একটা কোষীয় অঙ্গাণু, যাদের নির্দিষ্ট কিছু কাজ আছে, এবং এই সবগুলোর কাজ কিন্তু এক এক রকম হয়। যেমন মাইটোকন্ড্রিয়ার কাজ শক্তি উৎপাদন করা, ক্লোরোপ্লাস্টের কাজ উদ্ভিদের ক্ষেত্রে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাবারটা প্রস্তুত করা। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের 2 ধরনের কাজ থাকে, যেমন কিছু থাকে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিছু থাকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যখন কোনো একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিছু রাইবোজোম যুক্ত থাকে, তখনই আমরা সেটাকে বলে থাকি অমসৃণ। রাইবোজোমের প্রধান কাজ কি, প্রোটিন উৎপাদন করা,
অতএব অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজও কি? প্রোটিন উৎপাদন করা। আর মসৃণের কাজ কি হবে? মসৃণের কাজ হচ্ছে অপ্রোটিন জাতীয় পদার্থ উৎপাদন করা। সেটা হতে পারে শর্করা, সেটা হতে পারে লিপিড। ঠিক আছে? আচ্ছা, গলজি বডি কি? গলজি বডির একটা মেইন কাজ হচ্ছে তাদেরকে আমরা বলে থাকি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তারা নতুন নতুন কার্বোহাইড্রেট প্রডিউস করতে খুব পারদর্শী। বুঝতে পারছো? সো এখানে আমি যে অঙ্গাণুগুলোর কথা লিখলাম, প্রত্যেকটা অঙ্গাণু কিন্তু একটা বৈশিষ্ট্য ধারণ করে, সেটা হচ্ছে আবরণী বিশিষ্ট। তারা এখানে প্রত্যেকটা অঙ্গাণু কিন্তু আবরণী বিশিষ্ট হয়ে থাকে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার মেইন পার্থক্য। আমি যখন একটা প্রকৃত কোষ নিয়ে আলোচনা করব বা ইউক্যারিওটা নিয়ে আলোচনা করব, ইউক্যারিওটা ইউ কথার মানে হচ্ছে প্রকৃত, আর ক্যারিয়ন কথার মানে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিয়েও আমাদের বেশ কথাবার্তা আছে, আমি এখনই আলোচনা করব, এটা ভয়ের কিছু নাই। তাহলে খেয়াল করো, প্রত্যেকটা কোষীয় অঙ্গাণু কিন্তু আবরণে বেষ্টিত। আমার প্রথম মনে রাখতে হবে যে আদি কোষের মধ্যে কোনো আবরণী বিশিষ্ট অঙ্গাণু আমরা খুঁজে পাবো না। আমাদের আদি কোষের মধ্যে কোনো আবরণী বেষ্টিত কি পাওয়া যায় না? অঙ্গাণু খুঁজে পাওয়া যায় না। এটা আমাদের ফার্স্টে অবশ্যই মাথায় রাখতে হবে। বাট প্রকৃত কোষের মধ্যে আমরা সবগুলোই আবরণী বেষ্টিত অঙ্গাণু খুঁজে পাবো। এটা একটু মুছে ফেলি, মুছে ফেলে হচ্ছে আমরা তাহলে বাকি বৈশিষ্ট্যগুলো শিখতে থাকি। আচ্ছা, এরপরে খেয়াল করো, এখন আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের নিউক্লিয়াসটা নিয়ে এখনই আলোচনা করতে হবে। আমি যদি মানুষের কোষের একটা নিউক্লিয়াস নিয়ে আলোচনা করি, খেয়াল করো নিউক্লিয়াসটা কীরকম হবে। নিউক্লিয়াসটা হবে অনেকটা এইরকম। আচ্ছা, এই বাইরের যে আবরণ সেটাকে আমরা বলে থাকি নিউক্লিয়ার আবরণী। আচ্ছা, ঠিক আছে, নিউক্লিয়ার আবরণী আমরা বলি। ভেতরে কি থাকে? ভেতরের দিকে ঘন একটা বস্তু থাকে যেটাকে আমরা বলে থাকি নিউক্লিওলাস। ভিতরে নুডলসের মতো অনেক কিছু জিনিস থাকে। এই যে নুডলসের মতো জিনিসগুলা, সেগুলোকে আমরা বলে থাকি ক্রোমোজোম। আর ভেতরে দানাদার যে তরল পদার্থটা থাকে সেই জিনিসটাকে আমরা বলে থাকি নিউক্লিওপ্লাজম। তাহলে আমি এখানে যে নিউক্লিয়াসটা আঁকলাম সেটা একটা সুগঠিত নিউক্লিয়াস। কিন্তু আদি কোষের ক্ষেত্রে আমরা নিউক্লিয়াসটা কীরকম হবে? আদি কোষের নিউক্লিয়াসটা হবে শুধুমাত্র এটুক। এটা কি? এটা হচ্ছে একটা বৃত্তাকার ডিএনএ। আমরা আমাদের আদি কোষের নিউক্লিয়াসের মধ্যে কোনো নিউক্লিয়ার আবরণী পাবো না, আমি কোনো নিউক্লিওপ্লাজম পাবো না, আমি কোনো নিউক্লিওলাস পাবো না। শুধুমাত্র একটা অগঠিত ক্রোমোজোম পাবো, যেটাকে আমরা বলে থাকি বৃত্তাকার ডিএনএ। বুঝতে পারছো? তো এইটাই হচ্ছে আবার আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে মেইন ডিফারেন্সটা। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা, তো এরপরে আসি আর কি বৈশিষ্ট্য। আমি আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য তোমাদের বলে রাখতে চাই, যে আদি কোষ এবং প্রকৃত কোষের ডিএনএর মধ্যেও একটা ডিফারেন্স আছে। কি সেই ডিফারেন্স? খেয়াল করো, আমাদের প্রকৃত কোষের ডিএনএর মধ্যে, আমি যদি প্রকৃত কোষের ডিএনএ নিই, এই প্রকৃত কোষের ডিএনএতে আমরা দুই ধরনের প্রোটিন পাই। একটা হচ্ছে হিস্টোন প্রোটিন, আরেকটাকে আমরা বলে থাকি নন হিস্টোন প্রোটিন। ক্লিয়ার? এই হিস্টোন প্রোটিনটা হচ্ছে উন্নত প্রোটিন বা অ্যাডভান্সড প্রোটিন। বাট আদি কোষের ডিএনএতে আমরা শুধুমাত্র নন হিস্টোন প্রোটিনটাই খুঁজে পাই, সেইখানে কোনো হিস্টোন প্রোটিন আমাদের থাকে না। তাহলে মোটামুটি আমরা কিন্তু বিস্তারিতভাবে আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে মেইন যে ডিফারেন্সগুলো সেগুলো হচ্ছে জেনে ফেললাম। আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেই ব্যাপারগুলো আমরা পরবর্তীতে সেকেন্ড চ্যাপ্টারে গিয়ে দেখে নিব। ওকে, তাহলে খেয়াল করো, এই ব্যাপারটা আমাদের বোঝা শেষ। এখন আমার কথা হচ্ছে, এই আদিকোষী জগৎ হচ্ছে একটাই, আদিকোষী রাজ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে মনেরা রাজ্য। তার মানে এই মনেরা রাজ্যের মধ্যে যতগুলা জীব থাকবে তারা হবে আদিকোষী, তাদের কোনো আবরণ বেষ্টিত অঙ্গাণু খুঁজে পাওয়া যাবে না, এবং তাদের নিউক্লিয়াসটা হবে অগঠিত, শুধুমাত্র একটা বৃত্তাকার ডিএনএ টাইপের কিছু একটা থাকবে, আর কিচ্ছু থাকবে না। এই মনেরা রাজ্যের মধ্যে আমাদের কি কি জিনিস পড়ে? মনেরা রাজ্যের মধ্যে আমরা শুরুতেই পড়তে হয় হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া সম্পর্কে আমাদের অবশ্যই কিন্তু একটু আইডিয়া রাখতে হবে। ব্যাকটেরিয়াটা হচ্ছে আদিকোষী। এখন ভাইরাস নিয়ে আমরা একটা কনফিউশনে আছি। ভাইরাসটাকে আমরা আসলে বলে থাকি জীব এবং জ্বরের মধ্যবর্তী একটা অবস্থা। সে কিছু জীবীয় বৈশিষ্ট্য ধারণ করে, আবার কিছু সে জড় বৈশিষ্ট্য ধারণ করে থাকে। ক্লিয়ার? এরপরে খেয়াল করো, প্রকৃত কোষের মধ্যে আমরা কি কি রাজ্য পাই। নাম্বার 1 হচ্ছে প্রোটিস্টা রাজ্য,
আমরা সংক্ষেপে মাথায় রাখবো যে প্রোটিস্টা রাজ্যের মধ্যে আমাদের এক্সাম্পল অ্যামিবা, তারপর হচ্ছে শৈবাল, এই ব্যাপারগুলা। ফানজাই রাজ্যের মধ্যে আমাদের এক্সাম্পল হয় ছত্রাক, মানে মাশরুম, মজার মাশরুম। প্ল্যান্টের মধ্যে আমাদের এক্সাম্পল হয় হচ্ছে উদ্ভিদকুল, আম, জাম, কাঁঠাল, এই সব কিছু আর কি। তারপরে হচ্ছে ফার্ন, মশ, এই ব্যাপারগুলা। এনিমেলিয়া মানে হচ্ছে প্রাণীকুল, মানুষ থেকে শুরু করে গরু, ছাগল, হাঁস, মুরগি, বাঘ, সিংহ, সব কিছু। ঠিক আছে, তো এই 5টা রাজ্য আমাদের মনে রাখতে হবে। এদের মধ্যে শুধুমাত্র একটা রাজ্যই হচ্ছে প্রোক্যারিওটার আওতাভুক্ত, যেটা হচ্ছে মনেরা রাজ্য, মনে থাকবে আমাদের। তাহলে সুপার কিংডম হচ্ছে প্রোক্যারিওটা, ইউক্যারিওটা। আর এই রাজ্যটাকেই আমরা ইংলিশে বলে থাকি কিংডম, কিংডম, কিংডম অথবা রাজ্য। সো আমরা এখন এই যে 5টা রাজ্য অথবা 5 কিংডমে আমরা জিনিসটাকে ভাগ করলাম, এই যে 5 কিংডমে জিনিসটাকে ভাগ করলাম, এই ভাগটা সর্বপ্রথম কে করছেন? এই 5টা কিংডম সংক্রান্ত আলোচনার প্রথম করছেন হচ্ছে হুইট টেকার, হুইট টেকার, হুইট টেকার। পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী আসলেন, তিনি একটু পণ্ডিতি করে কি করলেন? তিনি পণ্ডিতি করে করলেন, তিনি সুপার কিংডম 2টা ভাগ করলেন, তারপর 5টা রাজ্যে এটাকে ভাগ করলেন। তো এই সুপার কিংডমের ধারণাটা নিয়ে আসতেন হচ্ছে মার্গিউলিস, মার্গিউলিস। ক্লিয়ার? সো এই 2টা নাম আমাদের একটু মাথার মধ্যে আমরা ধরে রাখবো, যেহেতু আমাদের ইতিহাসটা জানলে পড়াগুলো একটু মাথায় থাকে, রিলেট করা সহজ হয়, এই জন্য ব্যাপারগুলো একটু দেখে রাখবো আমরা। ওকে, তাহলে এখন আমাদের আস্তে আস্তে কি পড়তে হবে? আমরা এখন একটা একটা করে বোর্ডে রাজ্যগুলোর যে ভাগগুলো আছে, সেই রাজ্যগুলোর যে আমাদের বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে থাকবো। ওকে, তো খেয়াল করো, আমাদের প্রথম যেই রাজ্যটা সেটা হচ্ছে আমাদের মনেরা রাজ্য। এই মনেরা রাজ্যের আমাদের প্রথম বৈশিষ্ট্য কি হবে? তোমরা সবাই বলো, একটু ভিডিওটা পজ করে মনে মনে বলতে পারো। আমার প্রথম বৈশিষ্ট্য হবে আছে এটা আদিকোষী, কারণ এটার সুপার কিংডম কোনটা? প্রোক্যারিওটার আওতাভুক্ত সেটা। ঠিক আছে, আচ্ছা, আদিকোষ তো বললাম, এবং সব ধরনের আদিকোষগুলাই নর্মালি হয়ে থাকে এককোষী টাইপের। এখন তুমি বলতে পারো, ভাইয়া আমি কিছু ব্যাকটেরিয়া দেখছি যারা হচ্ছে এরকম চেইনের মতো, আমি কি বলবো, আমি এখানে একটা ব্যাকটেরিয়া দেখতেছি নাকি এইখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ব্যাকটেরিয়া দেখতেছি? সত্যি কথা বলতে তুমি এখানে 6টা ব্যাকটেরিয়া দেখতেছো, 6টা এককোষী ব্যাকটেরিয়া চেইনের মতো করে একসাথে অবস্থান করতেছে। এই যে একসাথে তারা অবস্থান করে, এইটাকে আমরা বলে থাকি কলোনি গঠন করে, মানে কলোনিয়াল, তারা একটা সমাজ গঠন করে থাকতেছে। বুঝতে পারছো? বাট মনেরা রাজ্যে সব কিছুই কিন্তু আমাদের কীরকম হবে? সব কিছুই হচ্ছে আদিকোষী এবং তারা এককোষী হবে আর কি। আচ্ছা, তারা এককোষ হিসেবেও থাকতে পারে, অথবা অনেকগুলো মিলিত হয়ে তারা কলোনি ফর্ম করেও কিন্তু থাকতে পারে। আদিকোষের যতগুলো বৈশিষ্ট্য আছে ভাইয়া দেখাইছি, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা পারো এখন। আচ্ছা, এরপরে আর কি বৈশিষ্ট্য আমাদের পড়া উচিত খেয়াল করো। যখনই কোনো একটা জীব নিয়ে আমরা আলোচনা করব, তাদের শোষণ কিভাবে হয়, তাদের খাদ্য গ্রহণটা কিভাবে সম্পন্ন হয়, এই ব্যাপারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এদের খাদ্য গ্রহণ সম্পন্ন হয় খুব সহজভাবে, তারা তো আর আমাদের মতো হচ্ছে মজা করে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে পারবে না, তাই না? তাদের খাদ্য গ্রহণটা হয় শোষণ প্রক্রিয়ার মাধ্যমে। তারা পানি শোষণ করতে পারে, তারপর হচ্ছে গাজন প্রক্রিয়ায় কোনো একটা খাদ্যদ্রব্যকে পচিয়ে সেই পচানোর রসটা গ্রহণ করতে পারে। এটা হচ্ছে শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ। ঠিক আছে, আচ্ছা, এরপরে খেয়াল করো তাদের বিভাজনটা কীরকম হয়। বিভাজন বলতে আমরা কি বুঝি আমি একটু দেখাই তোমাদের। বিভাজন জিনিসটা সব কিছুই আসে কিসের জন্য? প্রজননের জন্য। অর্থাৎ তার পরবর্তী যে বংশধর, তার যে সন্তান সন্ততি উৎপাদনের প্রক্রিয়া, সেটাই হচ্ছে তার প্রজনন। এই প্রজননটাকে আমরা মোটা দাগে, মানে সব জীবজগৎ নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে এটাকে ভাগ করতে পারি অঙ্গজ প্রজনন, আমি এটাকে বলতে পারি অযৌন প্রজনন, আমি এটাকে বলতে পারি যৌন প্রজনন। বুঝতে পারছো? এই জিনিসগুলো আমরা ভাগ করতে পারি। এবার আসো, অঙ্গজ প্রজনন বলতে আমরা কি বুঝি? অঙ্গজ প্রজনন বলতে আমরা কি বুঝি? সহজ কথায় চিন্তা করো, ধরো একটা উদ্ভিদ, ধরো একটা হচ্ছে উদ্ভিদ। আচ্ছা, এই উদ্ভিদের কিছু হচ্ছে রূপান্তরিত কাণ্ড থাকে, যেমন আলু হচ্ছে একটা রূপান্তরিত কাণ্ড, সেই আলু কিন্তু নতুন একটা উদ্ভিদের সৃষ্টি করতে পারে। এভাবে তার একটা অঙ্গ কিন্তু হচ্ছে একটা নতুন উদ্ভিদের সৃষ্টি করলো। এই ব্যাপারটাকে আমরা বলতে পারি হচ্ছে অঙ্গজ প্রজনন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো, উদ্ভিদের ক্ষেত্রে অযৌন প্রজননটা কীরকম হয়? আমরা বলতে পারি স্পোর।
স্পোরটা হচ্ছে কিন্তু একটা হ্যাপ্লয়েড জিনিস, স্পোরটা হচ্ছে সবসময় হ্যাপ্লয়েড টাইপের হয়। এই স্পোরের মাধ্যমে যখন বংশবৃদ্ধি হবে সেটাকে আমরা বলে থাকি অযৌন প্রজনন। আর যৌন প্রজনন তো বুঝতেছই, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে জাইগোট সৃষ্টি হওয়ার মাধ্যমে যেটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের যৌন প্রজননের আওতাভুক্ত। এখন কথা হচ্ছে আমার ব্যাকটেরিয়া কি এত জটিল জটিল ধাপ কি পার হতে পারবে? কথা হচ্ছে না, ব্যাকটেরিয়া এত জটিল জটিল ধাপ কিন্তু পার হইতে পারে না। এবার আসো আমি আরেকটা জিনিস নিয়ে কথাবার্তা বলি। আমি তো প্রজনন নিয়ে কথাবার্তা বললাম, ঠিক আছে? তুমি চিন্তা করো হচ্ছে মানুষের একটা কোষের কথা। আমি তোমাকে চিন্তা করতে বলবো একটা জাইগোটের কথা। জাইগোট ছিল একটা মাত্র কোষ। সেই জাইগোট থেকে আমার মাইটোসিস বিভাজনের মাধ্যমে তুমি এরকম একজন সুদর্শন যুবক হয়ে উঠলা, সুদর্শন ছেলে হয়ে উঠলা, ঠিক আছে? তার মানে একটা কোষ থেকে তোমার বহুকোষী এই বড় একটা দেহের সৃষ্টি হয়েছে। এবং এখানে আমাদের কোন ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া কাজে লাগে? মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া এখানে কাজে লাগতেছে, ঠিক আছে? এখন মাইটোসিস বিভাজন মানে কি? আমার জাইগোট থেকে জাইগোটটা বিভক্ত হয়ে আমি দুইটা কোষ পাবো, এবং প্রত্যেকটা কোষ হবে কীরকম? এই জাইগোটের মতোই দেখতে, সমান আকার আকৃতিতে, এবং হচ্ছে কি হবে? তাদের ক্রোমোজোম সংখ্যাও সমান হবে। জাইগোটও যদি ডিপ্লয়েড হয়, এগুলো হবে হচ্ছে ডিপ্লয়েড টাইপের। মাইটোসিস খুব জটিল একটা প্রক্রিয়া। এখানে আমাদের 5টা বড় বড় জটিল ধাপ পার হয়ে আসতে হয়। আমাদের ব্যাকটেরিয়া মাইটোসিস ধাপটা পার করতে পারবে না, তার পক্ষে সম্ভব না এটা। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমাদের এই মাইটোসিসের অনুরূপ একটা প্রক্রিয়া ঘটে, যেই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি অ্যামাইটোসিস প্রক্রিয়া। যেই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি কি? অ্যামাইটোসিস প্রক্রিয়া। অ্যামাইটোসিস প্রক্রিয়া। ধরো একটা ব্যাকটেরিয়া এরকম আছে, এই ব্যাকটেরিয়াটার মন চাইছে সে 2 ভাগ হয়ে যাবে, তখন সে কি করে? তখন সে হচ্ছে এরকম খাঁজ সৃষ্টি করে, তার কোষের মধ্যে এরকম খাঁজ সৃষ্টি হয়, পরে খাঁজ দুইটা বিভক্ত হয়ে এরকম দুইটা ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। এখানে আমার মাইটোসিসের মধ্যে কোনো জটিল ধাপ কিন্তু তার পার হতে হয় না। সো আমাদের এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই দ্বিভাজন পদ্ধতি, যেটা অনেকটা অ্যামাইটোসিস প্রক্রিয়ার অনুরূপ, এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের কি হয়? ব্যাকটেরিয়ার কিন্তু সংখ্যা বৃদ্ধিটা হয়ে থাকে। বুঝতে পারছো? ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিটা এভাবে হয়ে থাকে দ্বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে, যেটা অনেকটা অ্যামাইটোসিস প্রক্রিয়ার অনুরূপ। অ্যামাইটোসিস প্রক্রিয়াটা আমরা নর্মালি কোথায় কোথায় দেখতে পারি? আমরা দেখতে পারি এককোষী সুকেন্দ্রিক যে জীবগুলো আছে, এককোষী সুকেন্দ্রিক যে জীবগুলো আছে, যেমন আমি বলতে পারি শৈবালের কথা বলতে পারি, এককোষী শৈবাল, কিংবা আমি বলতে পারি অ্যামিবার কথা। তারা সবই কিন্তু আসলে সুকেন্দ্রিক বা ইউক্যারিওট, রাইট? বাট ব্যাকটেরিয়ার মধ্যে এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি দ্বিভাজন। যেহেতু একটু সে লোয়ার স্তরে, তাকে আমরা একটা আলাদা নামই দিয়ে দিছি। তুমি দ্বিভাজন ব্যবহার করবা, আর অ্যামিবা যেটা সুকেন্দ্রিক সেটা অ্যামাইটোসিস ব্যবহার করবে। বুঝতে পারছো? এই হচ্ছে তফাৎ, আর কিছু না। আমাদের এই ব্যাকটেরিয়াগুলো নর্মালি হয়ে থাকে কি ধরনের? নর্মালি এরা পরভোজী বা পরজীবী হিসেবে অবস্থান করে, নিজের খাদ্য সে নিজে প্রস্তুত করতে পারে না। বাট এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কোথায় ভাইয়া? ব্যতিক্রমটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল। তাহলে মাথাটা তো ঘুরে গেল আমাদের, তাই না? যে ভাইয়া বলছে যে শৈবালটা কি অন্য একটা জগতের অন্তর্গত, সেটা সুকেন্দ্রিক, সেটাকে আমি মনেরও রাজ্যে কীভাবে নিয়ে আসলাম? খেয়াল করো, আমি এখানে যে শৈবালগুলো নিয়ে আলোচনা করতেছি তারা একটু স্পেশাল টাইপের ব্যাকটেরিয়া। কীরকম? নাম্বার 1, এদের প্রধান বৈশিষ্ট্য এরা অবশ্যই আদিকোষী। বাট ব্যাকটেরিয়ার সাথে তাদের একটাই তফাৎ, তারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। কিভাবে প্রস্তুত করতে পারে? তাদের কি বড় বড় প্লাস্টিক, ক্লোরোপ্লাস্ট এগুলো আছে? উত্তর হচ্ছে না। নীলাভ সবুজ শৈবালে আমাদের প্লাস্টিক অথবা ক্লোরোপ্লাস্টের অনুরূপ কিছু ছোট ছোট অঙ্গাণু থাকে, যেগুলোকে আমরা বলে থাকি ক্রোমেটোফোর। এই ক্রোমেটোফোরের মাধ্যমে সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, ঠিক আছে? উদাহরণ তোমাদের বইয়ে দেয়া নাই, বাট একটা এক্সাম্পল মাথায় রাখো, নস্টক। নস্টক হচ্ছে একটা নীলাভ সবুজ শৈবালের অন্তর্ভুক্ত। তাহলে মনেরা রাজ্য নিয়ে আশা করি আমাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আমরা এখন নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে গিয়ে আমরা এখন আলোচনা করব হচ্ছে প্রোটিস্টা নিয়ে। প্রোটিস্টা নিয়ে খুবই সহজ একটা জিনিস। প্রোটিস্টা নিয়ে এখন আমরা আলোচনা করি। চলো, প্রোটিস্টা। তাহলে প্রথম কথা আমি অবশ্যই মাথায় রাখবো হচ্ছে এক্সাম্পলগুলোর কথা। আমার প্রোটিস্টার এক্সাম্পলগুলো কি কি আছে? নাম্বার 1 এক্সাম্পল হচ্ছে অ্যামিবা। নাম্বার 2 এক্সাম্পল হচ্ছে আমার শৈবাল। নাম্বার 3 এক্সাম্পল হচ্ছে প্যারামাইসিয়াম। ওকে,
তাহলে এই যে তিনটা জিনিস আমি লিখলাম তারা সবই হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। এই প্রোটিস্টা রাজ্যের মধ্যে আমি যখনই আসলাম প্রধান বৈশিষ্ট্য কি হবে, এরা হবে হচ্ছে প্রকৃতকোষী অবশ্যই, কিন্তু এদের গঠন হবে খুবই সরল টাইপের। তাদের দেহে আমরা কোনো হচ্ছে টিস্যু, আমরা কোনো অঙ্গ অথবা কোনো তন্ত্র এই ব্যাপারগুলো খুঁজে পাবো না। তারা নর্মালি এককোষী হয়ে থাকে, সেই কোষটা অবশ্যই সুকেন্দ্রিক হয়, এবং প্রকৃত কোষের যতগুলো বৈশিষ্ট্য আছে সব কিছুই কিন্তু আমরা এই কিসের মধ্যে পাবো, আমরা এই প্রোটিস্টার মধ্যে পাবো। তাহলে প্রোটিস্টার মধ্যে খেয়াল করো, শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, অ্যামিবা কিংবা প্যারামাইসিন পারে না। তাদের কিছু স্বভোজী আছে, তাদের কিছু হচ্ছে পরভোজী হিসেবে অবস্থান করে থাকে। ওকে, এবার আসো যে জিনিসটা আগে বলছিলাম, প্রোটিস্টার মাধ্যমে আমরা কিন্তু পাই হচ্ছে অ্যামাইটোসিস, কোষ বিভাজন প্রক্রিয়া। আমি আগেই বলছিলাম এককোষী সুকেন্দ্রিক যে জীব সেগুলোর মধ্যে আমাদের অ্যামাইটোসিস, কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে তাদের সংখ্যা বৃদ্ধিটা ঘটে থাকে, রাইট। আবার কিছু কিছু ক্ষেত্রে তাদের কিছু যৌন জননের পদ্ধতি আছে। যেমন কি ধরনের যৌন জননের পদ্ধতি ভাইয়া? কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দুইটা জীব এরকম পাশাপাশি অবস্থান করে এবং তাদের মধ্যে একটা নালীপথ তৈরি হয়। এই নালীপথটাকে আমরা বলে থাকি কনজুগেশন নালী। এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও আমরা ছোট ছোট করে দেখতে পাই। এই কনজুগেশন নালীর মাধ্যমে কি হয়, ধরো এটার মধ্যে ছোট্ট একটা ডিএনএর অংশ, সেটা আস্তে আস্তে আমাদের অন্য একটা কোষের মধ্যে গিয়ে স্থানান্তরিত হয়। বুঝতে পারছো? তাহলে অবশ্যই এটা একটা যৌন জনন, যেহেতু এখানে দুইটা গ্যামিটের মধ্যে মিলন হচ্ছে, দুইটা ডিএনএর মধ্যে মিলন হচ্ছে অল্প হলেও। তাহলে এই কনজুগেশন নালী সৃষ্টির মাধ্যমে তাদের কোনো কোনো ক্ষেত্রে আমরা কিন্তু যৌন প্রজননের ব্যাপারটা দেখতে পাই। আমি যদি তোমাদের প্রশ্ন করি, আমি শুরুতে ভ্রূণের যে কথা বলছিলাম, আমরা এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিংবা এই শৈবাল তারপর হচ্ছে অ্যামিবার ক্ষেত্রে কি ভ্রূণ পাবো? কখনোই পাবো না। ভ্রূণ জিনিসটা আমরা এইসব ক্ষেত্রে কখনোই কিন্তু পাই না, মনে থাকবে? আচ্ছা, ভ্রূণ এখানে আমরা খুঁজে পাই না। তাহলে খুব সহজ লাগছে না ব্যাপারগুলো? খুবই সহজ কিন্তু জিনিসগুলো একটু বুঝে পড়তে হয় আর কি, আর কিছু না। নেক্সটে আসো, আমরা যদি পড়ে হচ্ছে ফানজাই নিয়ে, আমরা এখন ফানজাই নিয়ে কথাবার্তা বলবো। তবে ফানজাই নিয়ে কথাবার্তা বলার আগে আমি তোমাদের প্রথমেই বলবো এই ফানজাইয়ের উদাহরণ কি। উদাহরণ হচ্ছে ছত্রাক, শেষ, ব্যাঙের ছাতা, মাশরুম, এই ব্যাপারগুলো আসে। মাশরুমের একটা নাম কি ভাইয়া? একটা নাম হচ্ছে অ্যাগারিকাস। অ্যাগারিকাস হচ্ছে একটা মাশরুমের নাম, অ্যাগারিকাস। অনেকগুলো আছে, অ্যাগারিকাস বিস্পোরাস, অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস, এগুলো কিছু মাশরুমের প্রজাতির নাম। এই মাশরুমগুলো আমরা খাইতে পারি। ওকে, এবার আসো ফানজাইয়ের ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্য কি হবে? অবশ্যই তারা কিন্তু হবে প্রকৃতকোষী। কোনো সন্দেহ আছে ভাইয়া? কোনো সন্দেহ নাই, রাইট। আমাদের এই ব্যাপারে কিন্তু কি নাই, আমাদের এই ব্যাপারে হচ্ছে কোনো কিন্তু সন্দেহ নাই। এরপরে আসো, আমাদের এই যে ফানজাই অথবা ছত্রাক যেটা হচ্ছে প্রকৃতকোষী, তাদের সাথে উদ্ভিদের প্রধান পার্থক্য কি? নাম্বার ওয়ান পার্থক্য, আমাদের এই ছত্রাকের মধ্যে কোনো ক্লোরোপ্লাস্ট কিন্তু আমরা খুঁজে পাই না। এই ছত্রাকের মধ্যে আমরা কোনো ক্লোরোপ্লাস্ট পাবো না। তার মানে সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজে সে প্রস্তুত করতে পারে না, সহজ কথা। তারা অবশ্যই পরভোজী হয় অথবা তারা মৃতজীবী হয়, অর্থাৎ মৃত মানুষের উপর নির্ভর করে তারা বেঁচে থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, নেক্সট কি একটা পার্থক্য আছে, আমরা যদি উদ্ভিদের কথা চিন্তা করি, উদ্ভিদের যে কোষ প্রাচীর, সেই উদ্ভিদের কোষ প্রাচীর কি নির্মিত হয়? উদ্ভিদের কোষ প্রাচীর নির্মিত হয় সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর। কিন্তু ছত্রাক, এই ছত্রাকের যে কোষ প্রাচীর থাকে সেটা কি নির্মিত? সেটা হচ্ছে কাইটিন নির্মিত কোষ প্রাচীর। কথা হচ্ছে এই সেলুলোজ বলো কাইটিন বলো সবগুলাই কিন্তু এক ধরনের জটিল কার্বোহাইড্রেট। এই সবগুলাই কিন্তু কার্বোহাইড্রেট অথবা শর্করা আমরা বলতে পারি এগুলোকে। তো এগুলো হচ্ছে বেসিক কিছু ডিফারেন্স আমাদের উদ্ভিদকুল এবং হচ্ছে ছত্রাকের মধ্যে। এরপরে দেখো বইয়ের মধ্যে একটা ওয়ার্ড লেখা আছে মাইসেলিয়াম। এই জিনিসটা আবার কি? আমার একটু ব্যাঙের ছাতা আঁকতে হবে। দেখো ব্যাঙের ছাতা আমি আঁকি। ব্যাঙের ছাতা যখন আমি আঁকলাম, এরকম আঁকলাম, সুন্দর একটা ছবি আঁকছে, তাই না? আচ্ছা, খেয়াল করো তো, মাটির নিচে ব্যাঙের ছাতার যে অংশ যেটা আসলে মূলের মতো কাজ করতেছে, এই যে আমাদের দড়ি দড়ি অংশগুলা, সেগুলোকে আমরা বলে থাকি হাইফা। আর অনেকগুলো হাইফা মিলিত হয়ে যে গঠনটা সৃষ্টি করে সেটাকে আমরা বলে থাকি মাইসেলিয়াম। বুঝতে পারছো? বিশ্বাস করতে কষ্ট হলেও তোমাদের বিশ্বাস করতে হবে, আমাদের ছত্রাকের দৈহিক অংশ হচ্ছে এই মাইসেলিয়াম। তুমি যেরকম হচ্ছে আমি দাঁড়ায় আছি, আমার হচ্ছে দেহের কিছু অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দৈহিক অংশ, তেমনি ছত্রাকের মূল দৈহিক অংশটা কিন্তু হচ্ছে এই মাইসেলিয়াম।
তাহলে আমরা বাইরে থেকে ছত্রাকের যেই অংশটা দেখি এটা কি ভাইয়া? এটা হচ্ছে ছত্রাকের জননাঙ্গ অথবা জনন অংশ। অবিশ্বাস হলেও বিশ্বাস করতে হবে, ঠিক আছে? তার মানে তার দৈহিক অংশটা অনেকটা মাটির নিচে অবস্থান করতেছে, যেটাকে আমরা বলে থাকি মাইসেলিয়াম। এই মাইসেলিয়ামের মাধ্যমে তার দৈহিক বৃদ্ধি ঘটে থাকে। এই মাইসেলিয়ামের মাধ্যমে সে মূলত তার খাদ্য শোষণ করতে পারে, সেটা সে পরজীবী হোক অথবা মৃতজীবী হোক, যেটার উপর নির্ভর করে সে বেঁচে থাকুক। আচ্ছা, এরপরে আসো, এই ফাঙ্গাসের ক্ষেত্রে কিন্তু আমাদের অযৌন প্রজনন হয়, এবং এই অযৌন প্রজননটা কিসের মাধ্যমে হবে? স্পোরের মাধ্যমে হবে। ভাইয়া, স্পোরটা কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? অবশ্যই স্পোরটা হচ্ছে হ্যাপ্লয়েড, মাথায় রাখবা। যখন একটা স্পোর তৈরি হয়, এই স্পোরটা কি করে? স্পোরটা হচ্ছে যখন একটা অনুকূল পরিবেশ পায়, ধরো মাটির মধ্যে একটা স্পোর পড়ে গেল, অথবা তুমি হচ্ছে এক বাটি খাবার রেখে গেছো, ঢাকনা দাও নাই, সেই ঢাকনা না দেওয়ার কারণে স্পোরগুলো এই খাবারের উপর পড়লো। এই খাবারের মধ্যে আছে কি? কার্বোহাইড্রেট আছে, পুষ্টি আছে। তখন সে এই পুষ্টিটাকে কাজে লাগায়, সেই পুষ্টিটা কাজে লাগিয়ে সে মূলত নতুন একটা ছত্রাক গ্রো করতে পারে, এবং খাবারটা আলটিমেটলি নষ্ট হয়ে যায়। মাটির নিচে পড়লো, সেম ব্যাপার, সেখান থেকে নতুন একটা ছত্রাক দেহ গঠন করতে পারে। ক্লিয়ার? হাইফি থাকবে, তারপর জনন অংশ থাকবে, এই ব্যাপারগুলো, এভাবে সে অযৌন প্রজননটা সম্পন্ন করে। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে গিয়ে আমরা এখন দেখব হচ্ছে প্ল্যান্টি অথবা উদ্ভিদকোল নিয়ে। অর্থাৎ আমাদের যত ধরনের উদ্ভিদ জগৎ আছে, আম থেকে জাম থেকে শুরু করে কাঁঠাল টাঠাল যাই বলো না কেন, সব কিছু। এবং এই প্ল্যান্টির মধ্যে আমরা দুইটা ভাগে এটাকে ভাগ করি, বুঝতে পারছো? একটা ভাগকে আমরা বলে থাকি হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ যাদের ফুল ফোটে না। আরেকটাকে আমরা ভাগ করে থাকি সপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ যাদের ফুল ফোটে। এই অপুষ্পক উদ্ভিদের মধ্যে আমরা ফেলি হচ্ছে দুইটা জিনিসকে, একটা হচ্ছে ব্রায়োফাইটা, একটাকে বলে থাকি আমরা টেরিডোফাইটা। আচ্ছা, সপুষ্পকের মধ্যে আমরা দুইটা পাই, একটাকে আমরা বলি নগ্নবীজী উদ্ভিদ, অর্থাৎ যেই উদ্ভিদের বীজগুলোর চারদিকে ফলের কোনো আবরণ থাকে না। তুমি আমের কথা চিন্তা করো, আমের একটা আটি আছে, ওটা হচ্ছে বীজ, ওটার চারদিকে যে মাংসল অংশটা আমরা খাই সেটা হচ্ছে কি? ফল। তাহলে নগ্নবীজী উদ্ভিদ, আর একটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। ভাইয়া, আম জাম কাঁঠাল এগুলো কি? এগুলো অবশ্যই আবৃতবীজী উদ্ভিদ। ব্রায়োফাইটাকে আমরা বলে থাকি মশ, টেরিডোফাইটাকে আমরা বলে থাকি ফার্ন। আমাদের খুবই মজার যে ঢেকি শাক আছে, ঢেকি শাকটা হচ্ছে এই টেরিডোফাইটার অন্তর্গত, মানে ফার্ন জাতীয় উদ্ভিদ সেটা। ক্লিয়ার? আচ্ছা, তো এখন এদের মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা ধরো আমি একটা উদ্ভিদ এখানে আঁকলাম, সুন্দর একটা উদ্ভিদ আঁকলাম, ঠিক আছে? উদ্ভিদের হচ্ছে এরকম কিছু মূল আছে। কথা হচ্ছে এই মূলের মাধ্যমে সে যে পানি শোষণ করবে, সেই পানিটা কিন্তু এই মূল থেকে তার প্রত্যেকটা কোষে পৌঁছানোর জন্য একটা নালী পথ আছে অথবা একটা তন্ত্র আছে। এই যে মূল থেকে পানিটা অথবা খনিজ লবণটা উদ্ভিদের বিভিন্ন কোষে নিয়ে যাচ্ছে যেই তন্ত্র, সেটাকে আমরা বলে থাকি জাইলেম টিস্যু বলে থাকি। যে টিস্যুটা পানিটাকে বহন করে নিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলি জাইলেম টিস্যু। এই পানিটাকে কাজে লাগানোর পর, এই পানিটাকে কাজে লাগায় হচ্ছে এই পাতা। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাহায্যে সে মূলত খাদ্য প্রস্তুত করলো। এই খাদ্যটাকে পাতা থেকে উদ্ভিদের বিভিন্ন অংশে নিয়ে যায় যে টিস্যুটা, সেটাকে আমরা বলে থাকি ফ্লোয়েম টিস্যু। এখন কথা হচ্ছে এই জাইলেম আর ফ্লোয়েমের মেইন কাজ কি? তাহলে পরিবহনের কাজ করা। এই জাইলেম ফ্লোয়েমকে একসাথেই আমরা বলে থাকি পরিবহন টিস্যু, বুঝতে পারছেন? এবং এই পরিবহন টিস্যুটা হচ্ছে উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য। আমি কিন্তু ব্রায়োফাইটার মধ্যে এই জাইলেম কিংবা ফ্লোয়েম অর্থাৎ পরিবহন টিস্যু খুঁজে পাবো না, বাট এই টেরিডোফাইটা নগ্নবীজী আবৃতবীজীর মধ্যে আমি কিন্তু জাইলেম এবং ফ্লোয়েম নামক পরিবহন টিস্যু খুঁজে পাবো। এই জন্য এই টেরিডোফাইটা, নগ্নবীজী, আবৃতবীজী এই সবগুলোকে একসাথে আমরা কি বলি? একসাথে আমরা বলে থাকি হচ্ছে ট্র্যাকিওফাইটা। একসাথে আমরা এই তিনটাকে একসাথে বলি ট্র্যাকিওফাইটা। কোন তিনটা? আমাদের টেরিডোফাইটা, আমাদের নগ্নবীজী, আমাদের আবৃতবীজী, এগুলোকে আমরা বলি ট্র্যাকিওফাইটা, কারণ তাদের পরিবহন টিস্যু থাকে, তাদের জাইলেম ফ্লোয়েম আছে। ব্রায়োফাইটা খুব সরল প্রকৃতির, তাদের জাইলেম ফ্লোয়েম নাই। বুঝতে পারছেন? এই হচ্ছে কথাবার্তা। এখন আমাদের প্ল্যান্টি নিয়ে আরও কিছু কথাবার্তা কিন্তু বুঝতে হবে। আমাদের এই যে প্ল্যান্টি যে রাজ্যটা আছে, সেই রাজ্যটা কিন্তু আমাদের শৈবালের রাজ্য প্রোটিস্টা কিংবা ছত্রাকের রাজ্য ফানজাই থেকে অনেকাংশেই উন্নত।
তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা পরিবহন টিস্যু দেখতে পাচ্ছি, যেগুলো উন্নত উদ্ভিদ সেগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এবার খেয়াল করো, আমি একটা সুন্দর করে জিনিসটা তোমাদের একটু বুঝাই যে আসলে প্রধান পার্থক্যটা কি, এবং আসলে এই জিনিসটা তোমরা যদি বুঝতে পারো তাহলে তুমি আশেপাশে তাকালে তোমার একটু দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ হয়ে যাবে। কীরকম চেঞ্জ হবে খেয়াল করো। আমাদের উদ্ভিদকুল তো অবশ্যই উন্নত যত উদ্ভিদ হয় অথবা উন্নত যখন প্রাণী হয় তাদের মধ্যে হয় হচ্ছে যৌন জনন, রাইট? তাদের মধ্যে কি হবে? তাদের মধ্যে কিন্তু হচ্ছে যৌন জনন হয়। তো আমরা জানি যৌন জননের ক্ষেত্রে দুইটা গ্যামিট দরকার আমার, পুংগ্যামিট যেটাকে আমরা বলে থাকি শুক্রাণু, আরেকটা হচ্ছে স্ত্রী গ্যামিট যেটাকে আমরা বলে থাকি ডিম্বাণু। কথা হচ্ছে শুক্রাণুগুলা নর্মালি মানে উন্নত ক্ষেত্রে শুক্রাণুগুলা একটু ছোট হয় এবং তাদের একটা ফ্লাজেলা থাকে, তারা সচল প্রকৃতির শুক্রাণু হয়। আর ডিম্বাণুগুলো থাকে নিশ্চল, তাদের কোনো ফ্লাজেলা থাকে না, তারা হয় নিশ্চল প্রকৃতির। তাহলে দেখো দুইটা গ্যামেট কি এখানে আলাদা প্রকৃতির না? এই যে আমি দুইটা আলাদা প্রকৃতির গ্যামেট পাচ্ছি, এজন্য এটাকে বলা হয় অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস বলা হয়। অ্যানা কথাটার মানে হচ্ছে, অ্যান কথাটার মানে হচ্ছে নয় অথবা নাই, আর আইসো মানে হচ্ছে একই প্রকৃতির, আর গ্যামাস কথাটা হচ্ছে গ্যামিট অথবা আমাদের জনন কোষ থেকে। সো যেই ক্ষেত্রে আমাদের জনন কোষগুলো একই ধরনের না সেটাকে আমরা বলবো কি? অ্যানাইসোগ্যামাস। এই অ্যানাইসোগ্যামাস যৌন প্রজনন পদ্ধতিটা উন্নত একটা পদ্ধতি, বুঝতে পারছো? যদি দুইটা গ্যামিট একই ধরনের হইতো সেটাকে আমরা বলতাম হচ্ছে আইসোগ্যামাস। আইসো মানে একই, গ্যামাস মানে হচ্ছে কি? গ্যামিট অথবা হচ্ছে জনন কোষ মানে শুক্রাণু কিংবা ডিম্বাণু। তাহলে আমরা উদ্ভিদের মধ্যে অথবা প্ল্যান্টের মধ্যে আমরা উন্নত যে উদ্ভিদকুল আছে সেক্ষেত্রে আমরা কোন ধরনের যৌন জনন পাবো? আমরা পাবো হচ্ছে অ্যানাইসোগ্যামাস। আমরা এই প্ল্যান্টি রাজ্যের মধ্যে শুক্রাণু সৃষ্টির জন্য পাই হচ্ছে পুরুষ জননাঙ্গ আলাদা, পুরুষ জননাঙ্গ আমরা পাই, আর এই ডিম্বাণু সৃষ্টির জন্য আমরা পাই হচ্ছে স্ত্রী জননাঙ্গ আলাদা, স্ত্রী জননাঙ্গ আলাদা। বেশিরভাগ ক্ষেত্রে এই স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম। আর এই পুরুষ জননাঙ্গকে আমরা বলে থাকি কি? অ্যান্থেরেডিয়াম, অ্যান্থেরেডিয়াম। যেহেতু আমরা এখানে আর্কিগোনিয়াম পাই সেজন্য আমরা বলি যে প্ল্যান্টের ক্ষেত্রে যে যৌন জনন পদ্ধতিটা আছে সেটা হচ্ছে আর্কিগোনিয়েট টাইপ, আর্কিগোনিয়েট টাইপের, আর্কিগোনিয়েট টাইপ আমরা এটাকে বলে থাকি, যেহেতু আমরা এখানে আলাদা একটা স্ত্রী জননাঙ্গ পাচ্ছি, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের পার্থক্য। তো এই যে আমাদের ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো আমরা কিন্তু দেখলাম, এবং অবশ্যই আমাদের প্ল্যান্টি রাজ্যের মধ্যে উন্নত টিস্যুতন্ত্র থাকে, এই জিনিসটা তো আমরা একটু শুরু থেকেই আজ পাইছি। কোত্থেকে আজ পাইছি? ওই যে পরিবহন টিস্যু আছে, জাইলেম ফ্লোয়েম আছে, সেখান থেকে আমরা কিন্তু জিনিসগুলো বুঝতে পারছি। তো এখন আমরা লাস্ট রাজ্যে চলে আসলাম, যে লাস্ট রাজ্যটা হচ্ছে আমাদের এনিমেলিয়া রাজ্য, অর্থাৎ প্রাণীকুল। এই এনিমেলিয়া রাজ্য নিয়ে আমরা কি পড়ব? এনিমেলিয়া রাজ্য নিয়ে আমাদের তেমন কিছু পড়ার নাই, বাট আমাদের আসলে প্রাণীকুল এবং উদ্ভিদকুলের মধ্যে প্রধান পার্থক্যগুলো দেখে রাখা উচিত। যেমন আমি যদি এনিমেলিয়া এবং প্ল্যান্টি এই দুইটার মধ্যে পার্থক্য করতে চাই, আমার মেইন পার্থক্য করতে হবে কোথায়? এদের কোষগুলা কীরকম। যেমন আমরা জানি যে উদ্ভিদ কোষের বাইরে কিন্তু একটা জড় কোষ প্রাচীর থাকে, যেই জড় কোষ প্রাচীরটা কি নির্মিত হয়? সেলুলোজ নির্মিত। সেলুলোজটা কি? ওয়ান টাইপ অফ কার্বোহাইড্রেট, রাইট? শর্করা। আমরা আমাদের এই এনিমেলিয়ার মধ্যে কোনো কোষ প্রাচীর খুঁজে পাই না, ঠিক আছে? আমাদের এনিমেলিয়া সবগুলা কি হবে? সবগুলাই পরভোজী টাইপের হয়। এই পরভোজী কথাটাকে আমরা বলে থাকি হেটেরোট্রফ। আমি বারবার বলতেছি, তোমাদের ইংলিশ টার্মগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ, এই জন্য এগুলো বলেই পড়াচ্ছি তোমাদের। হেটেরো মানে হচ্ছে ভিন্ন, অথবা সে অন্য কোনো একটা জীবের উপর তার পুষ্টির জন্য নির্ভর করে থাকে। অন্যদিকে প্ল্যান্টি অথবা উদ্ভিদকুলগুলো কীরকম? তাদেরকে আমরা বলি অটোট্রফ। অটোট্রফ কেন বলছি? অটো মানে হচ্ছে সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এই জন্য তাকে আমরা বলে থাকি অটোট্রফ, রাইট? আচ্ছা, তাহলে এনিমেলিয়ার মধ্যে আমরা কি ক্লোরোপ্লাস্ট পাবো? নেভার, আমরা ক্লোরোপ্লাস্ট এনিমেলিয়ার মধ্যে পাবো না। আমরা প্ল্যান্টির মধ্যে অবশ্যই কি পাবো? ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড, এই ব্যাপারগুলো কিন্তু খুঁজে পাই, যেটার জন্যই সে আসলে কি হয়? যেটার জন্যই সে আসলে স্বভোজী হয়, নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। তো এই প্ল্যান্টির আমাদের এনিমেলিয়ার মধ্যে আমরা দুই টাইপের প্রাণী খুঁজে পাই। একটাকে আমরা বলে থাকি অমেরুদণ্ডী প্রাণী, আরেকটাকে আমরা বলে থাকি মেরুদণ্ডী প্রাণী, রাইট?
যেমন আমরা যদি মানুষের কথা চিন্তা করি, যতই আমাদের আব্বা আম্মা আমাদের বলুক তোর মেরুদণ্ড নাই, তোকে দিয়ে কিছু হবে না, কিন্তু আমি তো জানি আমার শির দ্বারা বরাবর একটা কি আছে, মেরুদণ্ড আছে। এখন বললেই দোষ, বললে কি খাবা, বললে হচ্ছে গাট্টা খাবা, কিছু করার নেই, এগুলো বলা যাবে না, চুপ থাকতে হবে, ঠিক আছে? বাপ মাকে সবসময় হচ্ছে রেসপেক্ট করতে হবে, তারা বকাবকি করতেছে কারণ তাদের, তোমার এখন বকাবকি শোনার সময়। তুমি এই বকাবকিটাকে যতই পজিটিভলি দেখতে পারবা, তোমার তত গ্রোথটা তত ভালো হবে। ওকে, আমরা যখন এসএসসি, আমি যখন ক্লাস 10-এ ছিলাম, সেটা অনেক আগের কথা, 2014 সালে আমি এসএসসি পাস করছিলাম, আর তোমরা 25 সালে এসএসসি দিবা, রাইট? তো মাঝখানে 11 বছরের একটা তফাৎ আছে। তো ওই সময় আমারও অনেক রাগ হইতো। পরবর্তীতে আসলে এই ব্যাপারগুলো, উপদেশগুলো শুনতে তিতা লাগে, আমি জানি সবার কাছেই, বাট আমরা এই ব্যাপারগুলো খুব কামলি একদম শান্তভাবে হ্যান্ডেল করতে হবে, বুঝতে পারছি? যখন বাবা মা কোনো একটা যখন আমাদের একটু মন্দ কথা বলবে, একটু মন্দ বলবে, ধরে নিতে হবে তারা ভালোর জন্য বলতেছে, আমার এই ভুলটা হয়েছে, এই ভুলটা একটু শুধরে নেওয়া উচিত, বুঝতে পারছি? এই কথাগুলো যেন মাথায় থাকে। আগে আমাদের একজন ভালো ছাত্র হওয়ার আগে একটা ভালো সন্তান হওয়া খুব জরুরি। আমাদের ভালো ছাত্র হওয়ার আগে আমাদের ভালো মানুষ হওয়া জরুরি, বুঝতে পারছেন কথাবার্তাগুলো? খুবই সেন্সিটিভ জিনিসগুলো, একটু চিন্তা করবা। চিন্তা যত করবা দেখবা নিজের মনের পরিধি বাড়তেছে, চিন্তার পরিধি বাড়তেছে, তুমি জগৎটাকে একটু আলাদাভাবে দেখতে পারবা এবং জগতের কল্যাণকর জিনিসগুলো তোমার হাত দিয়েই আসবে। তো অনেক দূর যাবা তোমরা, অনেক বড় হবা, তোমাদের জিনিসগুলো কেবল শুরু হচ্ছে। সামনের একটা পরীক্ষা নিয়ে তোমরা খুব টেনশন করো, পরবর্তীতে গিয়ে মনে হবে আয় হায় কী পরীক্ষা নিয়ে টেনশন করছে, এগুলো তো কিচ্ছু না, ঠিক আছে? বাট অবশ্যই আমাদের এসএসসিতে ভালো একটা রেজাল্ট করতেই হবে। এসএসসি রেজাল্টের উপর নির্ভর করে আমাদের পরবর্তী যাত্রা। এইচএসসির যে বেসিক তৈরি হয় এসএসসি থেকে। এসএসসি রেজাল্টটা আমাদের মেডিকেল এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ভার্সিটি এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এই যে রাস্তাটা, এই রাস্তাটা যেন স্মুথ থাকে, এই চেষ্টাটা করে যাবা। তো যাই হোক, মাঝখান দিয়ে ভাই অনেক কথা বলে ফেললো, তিতা লাগছে এই কথাবার্তাগুলো আমি জানি, বাট এগুলো তোমাদের ভালোর জন্যই বলা। তো এই ব্যাপারগুলো আমরা এখন জেনে নিলাম। আমরা এখন একটু অনেকক্ষণ পরে একটু বইয়ের মধ্যে যাই। বইয়ের মধ্যে তুমি এখন পড়বা এবং তুমি পড়ে দেখবা ভাইয়া যে কথাবার্তাগুলো বলছে একদম বইয়ের সাথে মিলে গেছে। এখন খেয়াল করো, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কি জানো? এই যে আমাদের ব্যাকটেরিয়ার একটা ছবি দিয়ে বলবে, অথবা নীলাভ সবুজ শৈবালের একটা ছবি দিয়ে বলবে যে এটা কোন রাজ্যের অন্তর্গত। সো এই ছবিগুলো দেখে রাখতে হবে। যেমন এখানে দেখো একটা ব্যাকটেরিয়ার ছবি আঁকছে, এখানে একটা ব্যাকটেরিয়া, একটা ফ্লাজেলা আছে, তাহলে এটা কিসের এক্সাম্পল? ব্যাকটেরিয়ার এক্সাম্পল। এখানে দেখো নীলাভ সবুজ শৈবালের এক্সাম্পল দিচ্ছে, উদাহরণ হচ্ছে নস্টক। এইটার কথা ভাইয়া বলছিলাম না? হ্যাঁ বলছিলাম। তাহলে দেখো এখানে কলোনি আকারে অনেকগুলা নীলাভ সবুজ শৈবাল একত্রিত হয়ে অবস্থান করতেছে, তাহলে এটা এক্সাম্পল কি? এটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, যেটা হচ্ছে আমাদের মনেরা রাজ্যের অন্তর্গত। তারপর এখানে খেয়াল করো, একটা এমিবার এক্সাম্পল দেয়া আছে, একটা ডায়াটমের এক্সাম্পল দেয়া আছে। ডায়াটমটা কি? ডায়াটম হচ্ছে একটা এককোষী শৈবাল, যারা আসলে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। ব্যাঙের ছাতা তো দেখলে পারবা, ব্যাঙের ছাতা ভুলার কোনো উপায় নাই। বাট এই যে পেনিসিলিয়াম, এটা কিন্তু একটা ছত্রাক, এই ছত্রাকটা থেকেই কিন্তু সর্বপ্রথম আমরা যে অ্যান্টিবায়োটিক পেনিসিলিনটা আবিষ্কার করতে পারি। সো পেনিসিলিয়ামটা কি? ওয়ান টাইপ অফ ছত্রাক। পেনিসিলিয়ামটা দেখতে এরকম গাছের মতো, বুঝতে পারছো? সো এটাকে দেখে বুঝতে হবে এটা ঘাস না, এটা হচ্ছে পেনিসিলিয়াম বা ছত্রাক। সাবধান, সাবধান করে দিলাম। ওকে, তারপরে কাঁঠাল গাছ। ওরে সুন্দর সুন্দর কাঁঠাল, দেখেই খেতে মন চাচ্ছে, তাই না? আমি অবশ্যই কাঁঠাল খাই না, যাই হোক। তারপরে আসো অ্যানিমেলিয়া, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি, বাঘ মামা দেখলাম। ওকে, আমরা এখন এই শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপের মধ্যে যাই। তো খেয়াল করো, এখানে আমি আগে মানুষের শ্রেণীবিন্যাসিক অবস্থানটাকে দেখি, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। এটা দেওয়ার কারণ কি আমি ছোট করেই দেখাই জিনিসটা। খেয়াল করো, দেখো মানুষ কোন রাজ্যের অন্তর্গত? অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত। মানুষ কোন পর্বের অন্তর্গত? কর্ডাটা। মানুষ কোন ক্লাসের? ম্যামালিয়া। কোন বর্গের? প্রাইমেট। কোন গোত্রের? হোমিনিডেই। কোন গণ? হোমো প্রজাতি হচ্ছে হোমোস্যাপিয়েন্স। ভাই এগুলো ধরে ধরে পড়াবে যাতে তোমাদের মনে থাকে। বাট আমি এখান থেকে কি দেখাতে যাচ্ছি, এই যে আমরা মানুষটাকে বিভিন্ন নামের আন্ডারে নিয়ে আসলাম, এটা আনছি তার বৈশিষ্ট্যের জন্য, যে বৈশিষ্ট্যগুলোর জন্য তাকে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি অন্যান্য প্রাণীগুলো থেকে। এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তাহলে এই যে শ্রেণীতাত্ত্বিক অবস্থান, এই শ্রেণীতাত্ত্বিক অবস্থানের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ধাপ পাই। তাহলে এই ধাপগুলো কি কি? এই ধাপগুলো হচ্ছে আমার এই 7টা ধাপ। এই 7টা ধাপকে আমি কীভাবে মাথায় রাখতে পারি? আমি মাথায় রাখবো হচ্ছে কে, পি, সি, ও, এফ, জি, এস। কেপি কপস, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার,
ফ্যামিলি, জেনাস, স্পিসিস। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। নেমোনিক ইউজ করলাম। নেমোনিকগুলা অবশ্যই তোমরা এখন থেকে কিন্তু গোছানো শুরু করবা, নেমোনিকগুলা বইয়ের পাশে লিখে রাখবা এবং প্রত্যেক দিন এই নেমোনিকগুলা রিভিশন দিবা। নাহলে দেখবা কেপি কফস, এটার মানে কি মনে পড়বে হচ্ছে মাথার মধ্যে কে যেন কাশতেছে, কিন্তু কাশতেছে তো না, এটা দিয়ে তুমি মনে রাখছো আমাদের শ্রেণীতাত্ত্বিক অবস্থানের 7টা ধাপ। ওকে, মাথায় রাখতে হবে ব্যাপারগুলো। তাহলে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, ব্যাপারগুলো আমরা বুঝে ফেললাম। এই যে আমরা এই শ্রেণীতাত্ত্বিক অবস্থান, এটাকে আমরা বলে থাকি নেস্টেড হায়ারার্কি, অর্থাৎ একটা নির্দিষ্ট প্যাটার্নে আমরা উপর থেকে নিচের দিকে আসলাম, এটাই হচ্ছে নেস্টেড হায়ারার্কি বলা হয়ে থাকে। ওকে, খেয়াল করো এখন আমি যদি রাজ্যের কথা চিন্তা করি, আমি রাজ্য, এই যে রাজ্য অথবা কিংডম যেটা আছে, ধর আমি এনিমেলিয়া রাজ্য নিয়ে আলোচনা করলাম। একটা কথা কি জানো, এই এনিমেলিয়ার আন্ডারে আমাদের অনেকগুলা পর্ব আছে। যেমন আমি যদি তেলাপোকার পর্ব জানতে চাই, তেলাপোকার পর্ব কোনটা? তেলাপোকার পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, এটা হচ্ছে তেলাপোকার পর্ব। আমি যদি জানতে চাই হচ্ছে মানুষের পর্ব কোনটা, মানুষের পর্ব হচ্ছে কর্ডাটা পর্ব। অতএব বিভিন্ন পর্বগুলা আসলে আমাদের কিসের আওতাভুক্ত? আমাদের এই রাজ্যের অন্তর্ভুক্ত। এবার আসো, এই কর্ডাটা পর্বের মধ্যে অনেকগুলা শ্রেণী আছে। যেমন আমরা যদি জানতে চাই হচ্ছে আমাদের মাছের কি কি শ্রেণী আছে, যেমন মাছের মধ্যে শ্রেণী আছে অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি, তারপরে আছে হচ্ছে সার্কোপটেরিজি, সার্কোপটেরিজি, এগুলো হচ্ছে মাছের শ্রেণী। ঠিক আছে, আরও কিছু শ্রেণী আছে, কন্ড্রিকথিস আছে। যাই হোক, মানুষের শ্রেণী কোনটা? মানুষের শ্রেণী হচ্ছে ম্যামালিয়া। ম্যামালিয়া আমরা কেন এটাকে বলি? কারণ একটা শিশু জন্মগ্রহণের পরে মায়ের স্তনের দুধের উপর নির্ভর করে। ঠিক আছে, মাতৃদুগ্ধের উপর নির্ভর করে সে বেঁচে থাকে, এজন্য মানুষ হচ্ছে ম্যামালিয়া শ্রেণীভুক্ত। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা বুঝতেছি যে একটা পর্বের আন্ডারে অনেকগুলো শ্রেণী থাকে, রাইট? তেমনি একটা শ্রেণীর আন্ডারে অনেকগুলো বর্গ থাকে, একটা বর্গের আন্ডারে অনেকগুলো গোত্র থাকে, একটা গোত্রের আন্ডারে অনেকগুলো গণ থাকে, একটা গণের মধ্যে অনেকগুলো প্রজাতি থাকে। যেমন মানুষের যে প্রজাতি নাম সেটা হচ্ছে হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স। এখানে হোমোটা হচ্ছে আসলে গণ, আর পুরো হোমো স্যাপিয়েন্স কথাটাকে আমরা বলে থাকি প্রজাতি। বুঝতে পারছো? এই হচ্ছে কথা। এই জিনিসটাকে আমরা বলে থাকি নেস্টেড হায়ারার্কি, রাইট? আচ্ছা, তো এরপরে খেয়াল করো, আমরা এখন পড়ব যে মানুষকে কোথায় কোথায় কেন স্থান দেওয়া হয়েছে এটাই। যেমন মানুষকে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত কেন করা হয়েছে? কারণ আমরা জানি সে হচ্ছে সুকেন্দ্রিক, সে হচ্ছে বহুকোষী, সে হচ্ছে পরভোজী এবং তার জটিল টিস্যুতন্ত্র আছে। আমি তাকে প্ল্যান্টি কখন বলতাম? যদি সে সুকেন্দ্রিক হতো বলতাম বহুকোষী তো প্ল্যান্টিও, কিন্তু সে যদি স্বভোজী হতো তাহলে আমরা বলতাম তাকে সে প্ল্যান্টির অন্তর্ভুক্ত, রাইট? যেহেতু সে পরভোজী এজন্য সে অ্যানিমেলিয়া। শেষ। মানুষের পর্ব কোনটা? কর্ডাটা পর্ব। কেন কর্ডাটা পর্ব বলতেছি? কারণ আমাদের সবার মেরুদণ্ডের যে কথাটা বললাম, মেরুদণ্ড সৃষ্টির আগে আমাদের ছিল হচ্ছে এই নটোকর্ড, এই নটোকর্ডটাই পরবর্তীতে মেরুদণ্ডে রূপান্তরিত হয়। ক্লিয়ার? সো এই জন্য আমরা এটাকে কর্ডাটা পর্বে অন্তর্ভুক্ত করি। শ্রেণী ম্যামালিয়া কেন বলতেছি? মাতৃদুগ্ধের জন্য। তার বর্গটা কেন প্রাইমেট বলে থাকি আমরা? কারণ হচ্ছে তার আঁকড়ে ধরার উপযোগী হাত আছে, তার ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। মেইনলি ইম্পর্টেন্ট এই জিনিসটা, আঁকড়ে ধরার উপযোগী হাত, এই পয়েন্টটা অবশ্যই লিখবা। এজন্যই তাকে আমরা প্রাইমেট বলে থাকি। তার গোত্রটা কেন হোমিনিডেই? একটা কথা মনে রাখবা, যে কোনো ফ্যামিলি অথবা গোত্রের নামের শেষে এই 4টা অ্যালফাবেট থাকবে, IDAE, এই 4টা লেটার সবসময় থাকবে যে কোনো গোত্র বা ফ্যামিলির ক্ষেত্রে। কারণ কি? শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং, মানুষ, এগুলো মোটামুটি একই গোত্রভুক্ত। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আসি গণের ক্ষেত্রে, যেটা হচ্ছে হোমো। এই হোমো কথা থেকে আসলে প্রকৃত মানুষের বৈশিষ্ট্যগুলো আমরা খুঁজে পাই। নাম্বার 1, আমাদের মস্তিষ্ক দেহের অনুপাতে সবচাইতে বড়, এবং আমি কি করতে পারি? এই যে খাড়াভাবে 2 পায়ের উপর খাড়ায় আসি, মানে দাঁড়ায় আসি। বুঝতে পারছো? তো এই যে দাঁড়ায় আসি এবং হচ্ছে আমার মস্তিষ্কটা দেহের অনুপাতে বড়, এজন্যই আমরা এটাকে বলে থাকি হোমো, এই জেনাসের আন্ডারে নিয়ে আসছি। প্রজাতি কেন বলতেছি? এটা হচ্ছে হোমো স্যাপিয়েন্স, কারণ মানুষের যে প্রজাতি, সেই মানুষের প্রজাতির কপাল আছে, চওড়া একটা কপাল, চওড়া কপাল, খাড়া কপাল।
আমাদের মাথার খুলি যেটা আমাদের মস্তিষ্কটাকে হচ্ছে আসলে প্রোটেকশন দিচ্ছে, সেই মাথার খুলিটা অনেকটা পাতলা টাইপের, অন্যান্য প্রজাতির তুলনায় তুলনামূলকভাবে পাতলা, যার জন্য আমাদের মস্তিষ্ক আরেকটু বড় হওয়ার সুযোগ পাইছে এবং আমরা অবশ্যই বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত, আলহামদুলিল্লাহ, রাইট। সো এই যে মানুষের শ্রেণীতাত্ত্বিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ রে ভাই, এটা অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে, আমাদের পড়ে ফেলতে হবে। আমি আশা করি আমি যখন বুঝাই পড়াই দিলাম ভাইয়ার কথাগুলো একটু মনোযোগ সহকারে তোমরা যদি শুনো, তাহলে আর একবার দুইবার পড়লেই এবং একবার দুইবার তুমি যদি খাতায় একটু রাফ করো তাহলে দেখবা এগুলো একদম চলে আসবে। এখন আমরা আসবো হচ্ছে দ্বিপদ নামকরণের মধ্যে। দ্বিপদ নামকরণ জিনিসটা কি, আমাদের প্রথমে এই জিনিসটা জানতে হবে। দেখো, মানুষের যে প্রজাতি হচ্ছে হোমো স্যাপিয়েন্স, এখানে দুইটা পদ আছে, একটা দুইটা পদ। তাহলে এভাবে যে আমি একটা দুই পদের মাধ্যমে একটা প্রাণীর নামকরণ করছি, সেটাকে আমরা বলে থাকি দ্বিপদ নামকরণ। এই দ্বিপদ নামকরণের প্রবক্তাকে, প্রবক্তা হচ্ছেন আমাদের দাদু ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে। আমরা জানি আমাদের দাদুকে রবিগুরু কবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? না, হয় নাই। আমরা আজকে রেখে জানবো তো আমার দাদু হচ্ছে কে, আমার দাদু হচ্ছেন আরেকজন ক্যারোলাস লিনিয়াস, আর রবিগুরু কবীন্দ্রনাথ না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো যাই হোক, যেই হোক, আমরা পড়াটা শেষ করি, চলো। এই যে দ্বিপদ নামকরণের কিছু নিয়মাবলী আছে। তো আমরা উদ্ভিদকুলের যে আমরা দ্বিপদ নামকরণ করি, সেটার জন্য একটা সংস্থা কাজ করে অথবা একটা গ্রন্থ আছে, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, ICBN। এই কোড অথবা এই নিয়মনীতি অনুসারে আমরা কোনো একটা উদ্ভিদকুলের নামকরণ করি। আবার ইন্টারন্যাশনাল কোড অফ জিওলজিক্যাল নোমেনক্লেচার, জিওলজি মানেই হচ্ছে প্রাণীবিদ্যা, বোটানি মানেই হচ্ছে উদ্ভিদবিদ্যা। অতএব ICZN কি করবে, আমার মতো তোমার মতো মানুষের নামকরণ তারা করবে। ওকে, ক্লিয়ার? দ্বিপদ নামকরণ তারা করছে। ওকে, আর সর্বপ্রথম ক্যারোলাস লিনিয়াস তার স্পিসিস প্ল্যান্টারাম বইয়ের মধ্যে সেই নামকরণ নিয়ে কিন্তু আলোচনা করছে। আমরা এখন চলে আসবো নামকরণের কিছু নিয়মাবলীর মধ্যে। এখানে মনে রাখবো হোমো স্যাপিয়েন্স এটা কিন্তু হচ্ছে ল্যাটিন ভাষায় অথবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপিত একটা জিনিস। হোমো স্যাপিয়েন্স হচ্ছে একটা ল্যাটিন শব্দ। আমাদের বৈজ্ঞানিক নামকরণ, দ্বিপদ নামকরণ অবশ্যই ল্যাটিন টাইপের হতে হবে। ওকে, আমাদের নামের মধ্যে দুইটা পদ থাকে, দুইটা অংশ থাকে, একটা হচ্ছে গণ নাম আর দ্বিতীয় অংশটা হচ্ছে আমাদের কি প্রজাতি নাম, যেমন হোমো স্যাপিয়েন্সের মধ্যে আমরা দেখছি। তেমনি লেবিও রোহিতা, এটা হচ্ছে রুই মাছের নাম, বুঝতে পারছো? মজার রুই মাছ। লেবিওটা হচ্ছে গণ আর রোহিতাটা হচ্ছে আমাদের প্রজাতি। আচ্ছা, আমাদের একটা জীবের বৈজ্ঞানিক নামটা অবশ্যই ইউনিক হতে হয়। যেমন হোমো স্যাপিয়েন্স আমি মানুষের নাম দিলাম, আমি ইচ্ছা করলে একটা গরিলার সায়েন্টিফিক নেম হোমো স্যাপিয়েন্স দিতে পারবো না। ওকে, তাহলে কনফিউশন হবে। তাহলে আমি মানুষ বলতে যেটা বুঝবো, গরিলা বলতে ওইটাকেই বুঝবো, তাদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবো না। কিন্তু আমরা তো জানি যে গরিলার আমাদের প্রজাতি কিন্তু আরেক রকম, আর মানুষের প্রজাতি হচ্ছে আরেক ধরনের, বুঝতে পারছো? এটাই প্রজাতিগত পার্থক্যটাই হচ্ছে মেইন পার্থক্য। প্রজাতিগত পার্থক্যের মাধ্যমে আমরা বুঝতে পারি একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণীর কী কী বৈসাদৃশ্য আছে কিংবা সাদৃশ্য আছে। আচ্ছা, এই জন্য এটা ইউনিক হতে হবে। খেয়াল করো, আমি যখন হোমো স্যাপিয়েন্স নামটা লিখব, আমি হোমো স্যাপিয়েন্স নামটা এরকম লিখছি, তাই না? হোমো স্যাপিয়েন্স, তাহলে এইচ শুধুমাত্র বড় হাতে লিখছি, বাকি সবগুলো লিখছি ছোট হাতের, এবং শেষে আমি কি করছি, দুইটার নিচে এরকম একটা টান দিয়ে দিছি। এই টান দিতে হবে। তুমি যদি টান দিতে মন না চায়, তোমার কিভাবে লিখতে হবে, ইটালিক ফন্টে লিখতে হবে, এরকম বাঁকা বাঁকা করে লিখতে হবে হোমো স্যাপিয়েন্স। বাট বাঁকা করে লেখা আমাদের জন্য সম্ভব না, এজন্য আমরা কিন্তু এরকম নর্মাল ইংরেজিতে লিখে নিচে টান দিয়ে দিব। দুইটাতে আলাদা আলাদা টান দিব, গণের মধ্যে একটা টান, প্রজাতির মধ্যে একটা টান, বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, এই ব্যাপারগুলো এখানে দেয়া আছে কিন্তু। আচ্ছা, এই ব্যাপারগুলো এখানে দেয়া আছে যে টান দিতে হবে অথবা ইটালিক ফন্টে লিখতে হবে, এই ব্যাপারটাই। আচ্ছা, ঠিক আছে। এরপরে খেয়াল করো, বিভিন্ন প্রাণীর কিছু সায়েন্টিফিক নেম দেয়া আছে, আমি এগুলো তোমাদের এখন দেখাই দিব, মুখস্থ করবা। ধানের সায়েন্টিফিক নেম অরাইজা স্যাটাইভা। ভাইয়ের এই কথাগুলো লাগলে ট্যাপ রেকর্ডারের মধ্যে নিয়ে নিবা, ঘুমানোর আগে শুনবা, তাহলে দেখবা ব্যাপারগুলো খুব সহজে মাথায় লাগতেছে। একটা টেকনিক শিখাই দিই, যেই জিনিসটা তোমার কাছে কঠিন লাগবে, যেই শব্দটা পড়তে তোমার কাছে খুব কঠিন লাগতেছে, সেগুলোর ক্ষেত্রে কি করতে হবে, সেগুলোর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, মুখে বলতে হবে 3 বার, খাতায় লিখতে হবে 3 বার, তাহলে দেখবা জড়তাটা কেটে গেছে, খুব সহজে জিনিসগুলো মাথায় থাকবে। যেমন ধানের সায়েন্টিফিক নেম হচ্ছে অরাইজা স্যাটাইভা, পাটের হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস, তাহলে করকর করে পাট চিপাবা, ঠিক আছে। আম হচ্ছে ম্যাঙ্গো, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। কাঁঠাল আর্টোকার্পাস হেটেরোফাইলাস, আর্টোকার্পাস হেটেরোফাইলাস। তো আমি যখন তোমাদের মতো ছিলাম তখন আমি এভাবে লিখতাম,
হেটেরোফিলাস, তার মানে একটা শব্দকে আমি 3 ভাগে ভাগ করে নিছি সিলেবল ওয়াইজ, অক্ষর অনুযায়ী। হেটেরোফিলাস, তাহলে এভাবে এভাবে পড়তে আমার জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে সহজ লাগছে। ওকে, এভাবে পড়বা। শাপলা হচ্ছে নিমফিয়া নাউচালি। ওকে, জবার হচ্ছে কোনটা? হিবিস্কাস রোজা সিনেনসিস। রোজ মানে তো জবা, আমরা জানি। কলেরা জীবাণু, ভিব্রিও কলেরা, খুবই ইম্পর্টেন্ট, এটার মাধ্যমে কলেরা রোগ হয়ে থাকে। ম্যালেরিয়া জীবাণু, এই যে বিভিন্ন ধরনের প্লাজমোডিয়াম ভিভেক্স, অথবা এই যে দেখো প্লাজমোডিয়াম ভিভেক্স, এটা হচ্ছে ম্যালেরিয়া জীবাণুর সায়েন্টিফিক নাম, মশাবাহিত রোগ এগুলা। আরশলা, পেরিপ্ল্যানেটা আমেরিকানা। আমেরিকা যাওয়ার আমাদের কত শখ, তাই না? তারা এমনি চলে গেছে আমেরিকায়। পেরিপ্ল্যানেটা আমেরিকানা। মৌমাছি অ্যাপিস ইন্ডিকা। ইলিশ মাছ টেনুয়ালোসা ইলিশা। শেষ। আচ্ছা, ইলিশ মিলে গেছে সব নাম। মৌমাছি অ্যাপিস ইন্ডিকা, একটাই পিস। মৌমাছি কয় পিস? 1 পিস। কুনোবেং হচ্ছে ডুটাফ্রিনাস মেলানোস্টিকটাস। ডুটাফ্রিনাস মেলানোস্টিকটাস। তো ভাইয়া যেভাবে ভাগ করে বের করে দিচ্ছে এভাবে পড়বা। দোয়েল কোনটা? দোয়েল হচ্ছে কপিশাস সাউলারিস। রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থেরা টাইগ্রিস। মানুষ হোমো স্যাপিয়েন্স। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ছিল এই প্রথম অধ্যায় নিয়ে আলোচনা। আশা করি তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়েছে, এবং আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা যে নেক্সটে তোমরা কোন চ্যাপ্টারের উপর ক্লাস চাও, কিংবা আমরা যে এই সিরিজটা শুরু করলাম তোমাদের কাছে ফার্স্ট ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবা। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই অনেক বেশি বেশি করে পড়াশোনা করো, এবং শেষ পর্যন্ত ইনশাআল্লাহ তোমার স্বপ্ন পূরণ হবেই। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।